আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছো ভাইরা? দেখো আজকে আমরা প্রতিদিনের ন্যায় আমরা তোমাদের যখন আমরা ওই ব্যাচে আর অন্য ব্যাচে ক্লাস নেই তখনও কিন্তু বলেছিলাম যখন আমরা প্রথম ক্লাসটা নেব তখন সবসময় কি করব, আমরা প্রথম ক্লাসটা লাইভে নিয়ে থাকি। ওকে, আমাদের এই ব্যাচের যারা নতুন স্টুডেন্ট আছো তাদের উদ্দেশ্য করে বলছি, আজকে তোমাদের ক্লাসটা লাইভে হবে। আশা করি এখান থেকে তোমরা সর্বনিম্ন সর্বনিম্ন কয়টি ভাইয়া 3 থেকে 4টি প্রশ্ন কমন পাবা। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলেই বাংলা থেকে প্রশ্ন যদি আসে তাহলে এখান থেকে তুমি 3 থেকে 4টা প্রশ্ন কমন পাবা। এখন তার আগে প্রথম বিষয় হলো, তোমরা কি বোর্ডটা ক্লিয়ার দেখতে পারতেছো কি না, অ্যান্ড আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে নাকি একটু সুন্দরভাবে কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে, সবাই আমরা অতি দ্রুত কমেন্টের মাধ্যমে জানাবো বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে নাকি। আমরা আজকে বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের মূল প্রেক্ষাপটের নম্বর লেকচার শিট 1 নম্বর নিয়ে আজকে আলোচনা করব, যেখানে তোমাদের ফার্স্ট পেপার আছে হলো বিড়াল বিলাসী এবং বাংলা সেকেন্ড পেপারের মধ্যে আছে ভাষা রীতির বিভাজন বা ধ্বনি পরিবর্তন। বিশেষ করে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে, বা মনে করো কি এই যে বর্ণর প্রকারভেদ, অর্থাৎ এই যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যে প্রকারভেদ, এই প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। এখন তোমরা দ্রুত একটু কমেন্টের মাধ্যমে জানাবা আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে নাকি, আর এই বোর্ডটা কি তুমি ক্লিয়ার দেখতে পারতেছো কি না। ওকে ভাইয়া, আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আশা করি এখান থেকে সকল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ সহ বিউপি সহ তোমাদের সকল বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ 3 থেকে 4টার বেশি প্রশ্ন আসবে 100%। যদি না আসে তখন আমাদের পেজে বা আমার পার্সোনাল আইডিতে বা মুন্না ভাইয়ের পার্সোনাল আইডিতে তুমি SMS করে জানিয়ে দিবা, ভাই আজকের প্রথম নম্বর ক্লাস থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছি, আসে নাই। তখন তোমরা যা বলবা তাই হবে। এখন তোমরা একটু দ্রুত জানাবা ভাইয়া ক্লাসটা কি ক্লিয়ার দেখতে পারতেছো কিনা, বোর্ডটা কি ক্লিয়ার আছে নাকি, আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে নাকি। সবাই একটু দ্রুত জানাবা, আমরা অতি দ্রুত তোমাদের সামনে ক্লাসটা শুরু করে দেবো। ওকে, দেখো আর যারা আমাদের অন্য ব্যাচের মানে পেইড ব্যাচেরই আমাদের 2টা ব্যাচে ভাগ করা হয়েছে, যারা প্রথম ব্যাচের স্টুডেন্ট আসো তাদের উদ্দেশ্য করে বলছি, তোমাদেরও অ্যাড দিয়ে দেওয়া হয়েছে কি জন্য, তোমরা যেন এই যে আমাদের মধ্যে কি একবার ক্লাস দেখলে হয়তো ভাই এই জিনিসটা বুঝি নাই, আর একবার বুঝলে আমার একটু ভালো হতো, তাদের উদ্দেশ্য করে বলছি তোমরাও ক্লাসটা দেখবা, পাশাপাশি কি তোমরা এই যে ভুল সমাধান করে নিবা। ওকে ভাইয়া, সবাই আমরা দ্রুত অ্যাড হয়ে যাব। দেখো আজকের আলোচ্য বিষয় নিয়ে আমরা কথা বলছি কি বাংলা সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেমন তার মধ্যে দেখো প্রথম আছে কি বাংলা ব্যাকরণে ধ্বনি। ওকে ভাইয়া, ধ্বনি কিন্তু জানো, ধ্বনি আর হলো কি বর্ণ, শব্দ, অক্ষর, এই 4টা জিনিস। এখন মনে করো প্রথম কথাই হলো ধ্বনি পরিবর্তন বা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় ধ্বনি। ওকে, তাহলে মনে রাখবা মূল আলোচ্য বিষয় কি ধ্বনি। দেখো ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় মনে রাখবা ধ্বনি তত্ত্ব সন্ধি নত্ব তত্ত্ববন্দি, একটু খাতায় লিখে নিবা। ওকে ভাইয়া, তাহলে প্রশ্ন কিন্তু আসতে পারে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় কি, তাহলে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় মনে রাখবা ধ্বনি তত্ত্ব। ধ্বনি তত্ত্ব, তত্ত্বতে হলো কি নত্ব বিধান, সত্য বিধান, তাহলে ধ্বনি তত্ত্ব সন্ধি নত্ব তত্ত্ববন্দি। দেখো সন্ধিও কিন্তু ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়, নত্ব বিধানও কিন্তু ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়, সত্য বিধানও কিন্তু ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। আর একটা কথা মনে রাখবা বর্ণের বিন্যাস। ওকে ভাইয়া, আর একটা কথা কি মনে রাখবা বর্ণের বিন্যাস, বর্ণের বিন্যাস, এই যে এই সকল বিষয় কি ধ্বনি তত্ত্বের মধ্যে আলোচনা হয়। এখন প্রশ্ন কিন্তু আসতে পারে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় কি কি, তাহলে মনে রাখবা কি ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় হলো ধ্বনি তত্ত্ব সন্ধি নত্ব তত্ত্ববন্দি। ওকে, এখন ভাইয়া সবাই দ্রুত অ্যাড হয়ে যাও, যদি কারো প্রবলেম না থাকে সবাই ক্লাসটা শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবীদের দেখার সুযোগ করে দাও। কারণ একটা কথা মনে রাখবা, তুমি যদি একটা জিনিস পারো, জ্ঞানকে সবসময় কি করতে হয়, বিলিয়ে দিতে হয়। ওকে ভাইয়া, মনে রাখবা। তাহলে দেখো আজকে আমরা মোস্ট গুরুত্বপূর্ণ অনেক সুন্দর একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। যেখান থেকে সকল বিশ্ববিদ্যালয় তুমি 3-এর অধিক, ওকে ভাইয়া, যেখান থেকে তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কি 3-এর অধিক প্রশ্ন কমন পাবা। যদি কমন না পাও তখন কি আমাকে বলো, মাসুদ ভাই আপনার ক্লাস করছি কিন্তু কমন পড়ে নাই। আমি 100% শিওর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 3-এর অধিক প্রশ্ন কমন আসবে। ওকে, দেখো তাহলে কি প্রশ্ন আসতে পারে কিন্তু ভাইয়া ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় কি, তাহলে ধ্বনিতত্ত্বের মনে রাখবা ইংলিশ শব্দ হলো ফোনোলজি। ওকে ভাইয়া, আসতে পারে কিন্তু ফোনোলজি, ধ্বনিতত্ত্বের ইংলিশ শব্দ হলো ফোনোলজি। এখন দেখো ধ্বনিতত্ত্বের ইংলিশ ফোনোলজি আসতে পারে কিন্তু ধ্বনিতত্ত্বের মধ্যে কি কি আলোচনা হয়, তাহলে ধ্বনি তত্ত্ব সন্ধি নত্ব তত্ত্ববন্দি মনে রাখবা। আর দেখো রূপতত্ত্ব, ওকে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব মনে রাখবা, শব্দতত্ত্বের আরেক নাম কিন্তু রূপতত্ত্ব। রূপতত্ত্বের মধ্যে কি কি আলোচনা হয় দেখো, সমাস, কারক, বিভক্তি, কাল, ধাতু, বচন, লিঙ্গ,
এবং কি প্রত্যয়, অনুসর্গ, উপসর্গ। এখন দেখো তাহলে একটা কথা মনে রাখবা ভাই, ধ্বনি তত্ত্বের মধ্যে আলোচনা হয় ধ্বনি তত্ত্ব সন্ধি, নত্য তত্ত্ব বন্ধি। তাহলে কি মনে রাখবা, ধ্বনি তত্ত্ব সন্ধি, নত্য তত্ত্ব বন্ধি। তাহলে ধ্বনি তত্ত্ব, সন্ধি, নত্য বিধান, সত্য বিধান এবং বর্ণের বিন্যাস আলোচনা হয় কার মধ্যে, ধ্বনি তত্ত্বের মধ্যে। আর দেখো শব্দ তত্ত্ব, শব্দ তত্ত্বের কিন্তু আরেকটা নাম আছে, তার নাম হলো রূপতত্ত্ব। তাহলে রূপতত্ত্বের মধ্যে কি কি আলোচনা হয় দেখো, সমাস, কারক, বিভক্তি, তারপরে হলো কাল, ধাতু, বচন, লিঙ্গ, প্রত্যয় এবং অনুসর্গ ও উপসর্গ। ওকে ভাইয়া, তাহলে মনে রাখবা বাক্য বা একটা আছে বাক্যতত্ত্ব। দেখো বাক্যতত্ত্বের আরেক নাম কি, পদক্রম। তাহলে মনে রাখবা বাক্যতত্ত্বের আরেক নাম কি ভাইয়া, পদক্রম। এইটা কিন্তু আছে বিরাম চিহ্ন এবং সংকেতিক চিহ্ন বা বাগধারা, এই বিশেষ করে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, বাগধারা কোথার মধ্যে আলোচনা হয়। তাহলে মনে রাখবা কি ভাইয়া, পদক্রম বা বাক্যতত্ত্বের মধ্যে আলোচনা হয়। আর অর্থতত্ত্ব, এক কথায় অর্থ নিয়ে যেগুলো কথা বলা হয় সেগুলো অর্থতত্ত্ব। যেমন মুখস্থ, দেখো কি মুখ্য তত্ত্ব, গোপতত্ত্ব, বিপরীত অর্থ, এগুলো অর্থ নিয়ে কি করা হয়, আলোচনা করা হয়। ওকে ভাইয়া, এটুকু কি ক্লিয়ার নাকি? এখন ধ্বনিতত্ত্ব, ফোনোলজি। মনে রাখবা ধ্বনিতত্ত্বের ইংলিশ হলো কি, ফোনোলজি। তারপরে দেখো কি আছে, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, মোরফোনোলজি। মনে রাখবা শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের ইংলিশটা কি, মোরফোনোলজি। আর দেখো তারপরে আছে বাক্যতত্ত্ব আর হলো কি অর্থতত্ত্ব। বাক্যতত্ত্বের হলো সিনটেক্স আর হলো অর্থতত্ত্বের ইংলিশ হলো সেমেন্টিক্স। ওকে ভাইয়া, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে ধ্বনিতত্ত্ব ফোনোলজি, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব হলো মোরফোনোলজি। ওকে ভাইয়া, তারপরে কি, তারপরে বাক্যতত্ত্ব সিনটেক্স আর অর্থতত্ত্ব সেমেন্টিক্স। ওকে, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। এখন দেখো এখান থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু আসবে। এই যে যেটুকু বললাম 100% একটার প্রশ্ন আসবে, সকল বিশ্ববিদ্যালয় এখান থেকে আসবে। ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচনা কি করা হয়, শব্দতত্ত্বের মধ্যে আলোচনা কি করা হয়, বাক্যতত্ত্বের আরেক নাম কি, পদক্রম, অর্থতত্ত্বের মধ্যে কি কি আলোচনা হয়, এখান থেকে কিন্তু ভাই প্রশ্ন তোমাদের কি হবে, আসবে। এখন দেখো এইখান থেকে কিন্তু পরীক্ষাতে আসে বাংলা বানার, বাংলা বর্ণ কয়টি ভাইয়া? তাহলে মনে রাখবে কয়টা, 50টি। এই 50টি বর্ণকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো স্বরবর্ণ আর একটা হলো কি ভাইয়া, ব্যঞ্জন বর্ণ। দেখো স্বরবর্ণ আর কি ব্যঞ্জন বর্ণ। এই যে স্বরবর্ণ কয়টি, 11টি। ব্যঞ্জন বর্ণ কয়টি ভাইয়া? ব্যঞ্জন বর্ণ হলো 39টি। তাহলে মনে রাখবা এই যে স্বরবর্ণ কয়টি, 11টি, ব্যঞ্জন বর্ণ কয়টি, 39টি। এটা তোমরা কিন্তু সচরাচর সবাই জানো। একটা কথা মনে রাখবা, এই যে স্বরবর্ণকে ভাগ করা হয় আবার দুই ভাগে, একটা হলো স্বরবর্ণ বা কি মৌলিক স্বরবর্ণ, মনে রাখবা মৌলিক, আর একটা হলো কি ভাইয়া, যৌগিক। ওকে, মৌলিক স্বরবর্ণ আর কি যৌগিক স্বরবর্ণ। দেখো তাহলে মনে রাখবা স্বরবর্ণকে ভাগ করা হয় দুই ভাগে, একটা হলো কি স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ, আর একটা হলো যৌগিক স্বরবর্ণ। আমি এখানে আলোচনা করি। দেখো আমি লিখলাম হলো স্বরবর্ণ। ওকে, স্বরবর্ণকে কয় ভাগে ভাগ করা হয়? আমি বললাম দুই ভাগে, একটা হলো কি মৌলিক আর একটা হলো কি ভাইয়া, যৌগিক। দেখো মৌলিক আর যৌগিক, মৌলিক স্বরবর্ণ মনে রাখবা 7টি, যৌগিক স্বরবর্ণ মনে রাখবা কয়টি, 2টি। ওকে ভাইয়া, যৌগিক স্বরবর্ণ 2টি। এখান থেকে প্রশ্ন কিন্তু হতে পারে মৌলিক স্বরবর্ণ কয়টি, যৌগিক স্বরবর্ণ কয়টি। তাহলে যৌগিক স্বরবর্ণ 2টি। দেখো মনে রাখবা কি ভাইয়া, ওই আর হলো কি ও। ওকে, ওই আর হলো কি ও, এই দুটো হলো মৌলিক স্বরবর্ণ, আর এটা হলো কি, এই দুটো হলো যৌগিক স্বরবর্ণ, আর মৌলিক স্বরবর্ণ 7টি। তাহলে এই যে এই টোটাল এইগুলো তোমরা একটু মনে রাখবা। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি ভাইয়া, কার। মনে রাখবা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, কার। কার চিহ্ন কয়টি? মনে রাখবা সুন্দরভাবে 10টি। ওকে ভাইয়া, কার চিহ্ন কয়টি? সুন্দরভাবে মনে রাখবা কয়টি, 10টি। যেখানে আমরা কিন্তু আলোচনা করব আবার রিপিট পরে। দেখো তাহলে কার আসতে পারে, কিন্তু কার চিহ্ন কয়টি, 10টি। ওকে, একটা বর্ণের কার নাই, সেটা মনে রাখবা স্বরেয়। ওকে ভাইয়া, স্বরেয় বর্ণের কি নাই, কার নাই। আর এর একটা নাম আছে ভাইয়া, সুন্দরভাবে মুখস্থ করে নেবা, লিলিন বর্ণ। ওকে, লিলিন আরেকটা নাম আছে বিলীন বর্ণ। ওকে, তাহলে স্বরবর্ণের দেখো একটা কি আছে, নাম আছে লিলিন বা বিলীন বর্ণ। এখানে প্রশ্ন আসতে পারে কিন্তু। এখন দেখো আরেকটা প্রশ্ন মনে রাখবা, স্বরে আ, স্বরে এ। ওকে ভাইয়া, স্বরে এ বা এ জফলা আকার। তাহলে এই একটা কিন্তু ধ্বনি, কিন্তু বর্ণ নয়। এর আবিষ্কারক ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। ওকে ভাইয়া, মনে রাখবা আব্দুল কে, হাই, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। যদি এটা শব্দ বা এটা যদি বর্ণ হতো তাহলে কিন্তু হয়ে যেত 51টি, কিন্তু দুঃখের বিষয় 51টি কিন্তু হয়নি, হয়েছে কয়টি, 50টি। আর একটা কথা মনে রাখবা, এই যে বর্ণ, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ 50টি, এই 50টিকে বলা হয় বর্ণমালা। ওকে ভাইয়া, প্রশ্ন কিন্তু আসতে পারে এই 50টি। আচ্ছা, বাংলাতে অনেক পিছিয়ে আছো, আশা করি এখান থেকে তুমি অনেক কি দূরত্ব এগিয়ে যাবা। ওকে ভাইয়া, করতে থাকো ক্লাস। এখন দেখো তাহলে আমরা এই যে এই কয়টা মনে রাখবো। ওকে, তারপরে দেখো বাংলা, আমি বললাম কি বাংলা বর্ণমালা টোটাল কয়টি ভাইয়া? দেখো কয়টি, 50টি। এই 50টি বলা হয় কি বর্ণমালা। ওকে, এই 50টি কি বর্ণমালা। এখন এই 11টি হলো কি ভাইয়া, স্বরবর্ণ, আর দেখো এই 39টি হলো কি ভাইয়া, ব্যঞ্জন বর্ণ। মনে রাখবা।
ওকে দেখো তাহলে মনে রাখবা। আর এই যে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ, এই যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হলো কি ফলা। ওকে, আর স্বরবর্ণ সংক্ষিপ্ত রূপ কি ভাইয়া কার। এখন দেখো কার চিহ্ন কয়টি ভাইয়া, মনে রাখবা 10টি, ফলা চিহ্ন কয়টি 6টি। এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। ওকে, এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। এটুকু ক্লিয়ার নাকি তোমরা আজকে জানাও? ওকে, এটুকু কি ক্লিয়ার নাকি তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবা। তাহলে দেখো বর্ণমালা টোটাল বর্ণ কিন্তু 50টি, এই 50টিকে টোটালকে বলা হয় বর্ণমালা। আর এই বর্ণকেও আবার কিন্তু 3 ভাগে ভাগ করা হয়, একটা হলো অর্ধমাত্রা, একটা হলো পূর্ণমাত্রা, একটা হলো মাত্রাহীন। মনে রাখবা একটা পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক মানুষের কিন্তু দাঁত কয়টি, 32টি, তাই না? তাহলে মনে রাখবা পূর্ণমাত্রা সংখ্যা কয়টি, 32টি। ওকে ভাইয়া, তাহলে পূর্ণমাত্রা সংখ্যা কয়টি, 32টি, এটা মনে রাখবা। কিন্তু মোট পূর্ণমাত্রা হলো কয়টি ভাইয়া, 32টি। আর মনে রাখবা অর্ধমাত্রা কিন্তু 8টি। দেখো 2 দাঁতের হাফ করে দিলাম, 16টি থাকলে 16টির হাফ হলো 8টি। ওকে ভাইয়া, তাহলে অর্ধমাত্রা কয়টি, 8টি। আর মাত্রাহীন হলো 10টি, মনে রাখবা। এখন দেখো এইটা মনে রাখবা, স্বরবর্ণের অর্ধমাত্রা 1টি, পূর্ণমাত্রা 6টি, তাহলে কয়টি হলো 7টি, আর হলো মাত্রাহীন 4টি, টোটাল হলো 11টি। ওকে ভাইয়া, তারপরে ব্যঞ্জন বর্ণে দেখো কি অর্ধমাত্রা হলো 7টি, পূর্ণমাত্রা হলো 26টি, আর মাত্রাহীন হলো 6টি। ওকে, তাহলে মনে রাখবা টোটাল কয়টি, 39টি। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। হ্যাঁ, বর্ণমালা একটা কথা মনে রাখবে, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মূল অর্থাৎ দুইটা মিলেই কি হয়, একটা বর্ণমালা। 50টি বর্ণকে কি বলা হয়, বর্ণমালা বলা হয়। হ্যাঁ, বর্ণমালাই তো একটি হবে সর্বদাই। তাহলে দেখো এই জায়গাটুকু ক্লিয়ার নাকি তোমরা একটু জানাও। দেখো একটা কথা মনে রাখবা, পূর্ণ মাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন 10টি, এটা মনে রাখবা ইনশাল্লাহ। এখান থেকে কিন্তু পরীক্ষাতে আসবে, সকল পরীক্ষাতে। ওকে, তারপরে দেখো সুন্দরভাবে একটা কি স্বরবর্ণ বা স্বরবর্ণ কিন্তু আমরা জানলাম। স্বরবর্ণ কিন্তু আলোচনা করা হয়েছে 2 ভাগে, একটা হলো মৌলিক, একটা হলো যৌগিক। মৌলিক হলো 7টি, যৌগিক হলো 2টি, ওই আর ও, এটা তো বললাম, রেখে দিলাম। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো কার। স্বরবর্ণে একটা বর্ণে কার নাই, তার নাম হলো স্বরেয়। আর এই স্বরেয়র একটা আলাদা কি আছে, নাম আছে, তার নাম হলো লিলিন বর্ণ বা ব্লিন বর্ণ। ওকে, সুন্দর ভাইয়া মাহফুজ। দেখো এখন প্রশ্ন হলো এখন ব্যঞ্জন বর্ণকেও আবার কয় ভাগে ভাগ করা হয়, 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো স্পর্শ ব্যঞ্জন। স্পর্শ ব্যঞ্জন মনে রাখবা কয়টি, 25টি। ওকে ভাইয়া, স্পর্শ ব্যঞ্জন কয়টি, 25টি, ক থেকে ম পর্যন্ত মনে রাখবা। স্পর্শ ব্যঞ্জন কয়টি, 25টি। এখন এই যে আরেকটা হলো কি বাকি অংশ, স্পর্শ ব্যঞ্জন 25টি। এই 25টিকে ভাগ করা হয় 5 ভাগে, যে ভাগকে এই 5 ভাগকে বলা হয় বর্গীয় বর্ণ। ওকে ভাইয়া, যেটা কি বলে রাখবা, বর্গীয় বর্ণ বলা হয়। এই যে স্পর্শ বর্ণ 25টি ভাগ করা হয়, এই 25টিকে কি বলা হয়, বর্গীয় বর্ণ বলা হয়। এখন দেখো একটা কথা মনে রাখবা, আমি যদি কি 5 স্কয়ার দেই তাহলে কিন্তু 25, তুমি কিন্তু বর্গমূল বের করতে পারো। তাহলে একটা কথা মনে রাখবা, 25টিকে 5 ভাগে ভাগ করা যায়, প্রত্যেক ভাগের সংখ্যা হলো কয়টি, 1টি। মনে রাখবা প্রত্যেক ভাগের সংখ্যা কয়টি, 5টি। ওকে ভাইয়া, প্রত্যেক ভাগে তুমি 5টি করে দাও। তাহলে দেখো এটাও কিন্তু 1, এটাও কিন্তু 1, এটাও কিন্তু 1, এটাও 2, এটাও 2, এটাও 2, এটাও 2, 3। এটা তুমি একটু মনে মনে এটা জেনে নিবা। ওকে, তুমি মনে মনে জেনে নিবা। তারপর দেখো আমি কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে কি এটা হলো মনে মনে জেনে নিবা। এখন দেখো আমরা কিন্তু 5 ভাগে ভাগ করলাম কাকে, স্পর্শ ব্যঞ্জনকে। স্পর্শ ব্যঞ্জন কয়টি, 25টিকে কয় ভাগে ভাগ করলাম, 5 ভাগে ভাগ করলাম। মনে রাখবা যে 5 ভাগে ভাগ করব, প্রথম তো একটা শব্দ আসবে বা প্রথম তো একটা অক্ষর আসবে, সেই অক্ষরটা হবে বর্গীয় বর্ণ। ওকে, ক্লিয়ার নাকি একটু জানাও। প্রথমটা তো আসবে, সেটা হবে কি বর্গীয় বর্ণ। এখন মনে রাখো এই যে দেখো প্রথম 1 নম্বরটা সকল 1, এই প্রত্যেকটা 1 হলো কি ভাইয়া, বর্গীয় বর্ণ। তাহলে মনে রাখবা প্রত্যেকটা এই একটা কি হলো, বর্গীয় বর্ণ। তাহলে বর্গীয় বর্ণ কয়টি, 5টি। ওকে ভাইয়া, মনে প্রশ্ন কিন্তু আসতে পারে, যেমন ক বর্গীয় বর্ণ, চ বর্গীয় বর্ণ, ট বর্গীয় বর্ণ, ত বর্গীয় বর্ণ, আর হলো কি ম বর্গীয়, প বর্গীয় বর্ণ। এখন দেখো প্রত্যেকটা বর্গীয় বর্ণের কি আছে ভাইয়া, আলাদা আলাদা একটা নাম আছে। ওকে, সেই নামটা কিন্তু লেখা নাই, কিন্তু তোমরা এখন লিখে নিবা। সেই নামটা মনে রাখবা, ক থেকে ও পর্যন্ত এই 5টি ব্যঞ্জনকে বলা হয় কণ্ঠধ্বনি। দেখো সুন্দর করে একটা নাম লেখা আছে, কণ্ঠধ্বনি। ওকে ভাইয়া, সুন্দর স্লাইডটা কিন্তু অনেক সুন্দর স্লাইড। ওকে ভাইয়া, কণ্ঠধ্বনি। তারপর দেখো চ থেকে, ওকে, চ থেকে দেখো এও পর্যন্ত একটা কি আছে, তালব্য ধ্বনি। ওকে ভাইয়া, মনে রাখবা। তারপর দেখো ট থেকে মূর্ধধ্বনি, ত থেকে দন্ত ধ্বনি, তারপরে ত থেকে ম পর্যন্ত তাহলে কি উষ্ঠধ্বনি। ওকে ভাইয়া, প থেকে ম পর্যন্ত কি উষ্ঠধ্বনি। এখন প্রশ্ন হলো মনে রাখবা, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ যে 5 ভাগে ভাগ করা হলো, বা স্পর্শ বর্ণকে 5 ভাগে যে ভাগ করা হলো, 5 নম্বর বর্ণকে বলা হয় নাসিক্য। মনে রাখবা 5 নম্বর বর্ণকে কি বলা হয়, নাসিক্য ব্যঞ্জন। ওকে, নাসিক্য ধ্বনি মনে রাখবা।
এখন দেখো স্পর্শ বর্ণকে আবার কয় ভাগে ভাগ করা হলো, এই 25টাকে 2 ভাগে ভাগ করা হলো। ওকে, একটা হলো অঘোষ আর একটা হলো কি ঘোষ। মনে রাখবা 1 আর 2 বর্ণ যেটা আছে 1 আর 2, তাহলে কিন্তু এই যে দেখো সকল 1 আর এই যে সকল কি 2, তাহলে 1 আর 2 মনে রাখবা 1 ও 2 হলো কি ভাইয়া অঘোষ বর্ণ, আর 3 আর 4 হলো কি ভাইয়া 3 আর 4 হলো ঘোষ। ওকে ভাইয়া মনে রাখবা। তাহলে দেখো ঘোষ কিন্তু এগুলো সকলগুলোই কিন্তু ঘোষ, এগুলো কিন্তু ঘোষ। ওকে, এগুলো ঘোষ, এটা তো নাসিক্য, এটা হলো 5 নম্বর বর্ণ কি নাসিক্য। আর দেখো এই যে অঘোষ হলো 1 2 অঘোষ। ওকে ভাইয়া, তাহলে বুঝতে পারছো নাকি? একটু ক্লিয়ার জানাও। ওকে, এটা একটু কি করব, একটু আমরা ক্লিয়ার জানাবো, এইটা একটু আমরা ক্লিয়ার জানাবো। এটা কি তুমি ক্লিয়ার জানছো নাকি ভাইয়া, মুখস্থ করছো নাকি? একটু ক্লিয়ার জানাও আমাকে। তারপর দেখো আরেকটা আলোচনা করি। এই যে ঘোষ বা অঘোষ আমি বললাম, এখন এই যে স্পর্শ ব্যঞ্জক 25টিকে সঠিকভাবে উচ্চারণ করার জন্য 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 2 ভাগে। একটা হলো অল্প পান, একটা হলো মহাপান। মনে রাখবা 1 আর 3 হলো অল্প পান, কথাটা কিন্তু বিজোড়, মনে রাখবা বিজোড়। ওকে, যদি বিজোড় থাকে তাহলে অল্প পান, মনে রাখবা যদি সংখ্যা বিজোড় থাকে, কারণ আমার 5 সংখ্যার মধ্যে কিন্তু আমাদের খেলা, আমার খেলাটা কয় সংখ্যার মধ্যে? 5 সংখ্যার মধ্যে। কিন্তু এই 5 সংখ্যার মধ্যে মনে রাখবা বিজোড় যেটা সেটাও কি অল্প পান। ওকে, তাহলে 1 নম্বর সংখ্যা হলো, দেখো 1 হলো ক, 1 হলো চ, 3 হলো কি গ, 4 3 হলো কি বর্গীয় জ। তাহলে দেখো 1 আর 3 হলো কি ভাইয়া অল্প পান, আর 2 আর 4 হলো কি মহাপান, 5 নম্বরটা কি নাসিক্য। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবা এটুকু ক্লিয়ার নাকি, একটু কমেন্টের মাধ্যমে ভাইয়া, একটু কমেন্টের মাধ্যমে সবাই জানাও এটাকে ক্লিয়ার নাকি, এটা সবাই কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, বর্ণ কি ক্লিয়ার নাকি? এখন দেখো এই বর্ণ নিয়ে আর একটু আমি কথা বলি, বিশেষ করে উল্লেখযোগ্য পরের আমি একদম লাস্টে এইটুকু দিয়েছি। এই বর্ণকে যে স্পর্শ ব্যঞ্জন বনা হলো 25টিকে, তাছাড়া মনে রাখবা 29 অবর্ণ। ওকে, 29 অবর্ণ এখান থেকে আমি লিখে দিই, একটু দেখো। আমি বললাম স্বরে অ 29 অবর্ণ, আমি 29 অ দিয়ে লিখে দিলাম। আছে কিন্তু স্বরে অ নয়, তাই 29 অবর্ণ 4টি, মনে রাখবো কয়টি? 4টি। জ র ল আর হলো কি ব। ওকে, লিখে নিবা। তারপরে দেখো কম্পন জাত, কম্পন জাত, কম্পন জাত বর্ণ কয়টি ভাইয়া? 1টি, তা হলো বয়সেন্দ্র। আছে কিন্তু পরশ্রয়ী বর্ণ। ওকে ভাই, পরশ্রয়ী বর্ণ কয়টি? মানে পরের আশ্রয় করে বাসে 3টি। দেখো অনেশ্বর, বিসর্গ আর হলো কি ভাই চন্দ্রবিন্দু। ওকে, তারপর পার্শ্বিক বর্ণ, পার্শ্বিক ল মনে রাখবা। ওকে ভাইয়া, এগুলো সব কি শীষ ধ্বনি, শীষ। দেখো শীষ, শীষ বর্ণ কয়টি ভাইয়া? 4টি। তাহলে কি স, স, তাহলে স আর হলো কি হ, এটা মনে রাখবা। ওকে ভাইয়া, এটুকু কি ক্লিয়ার নাকি? দেখো এখান থেকে কিন্তু আসতে পারে। ওকে, প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। এখন এই যে ধ্বনি পরিবর্তন, এখান থেকে কিন্তু তোমার প্রশ্ন হবেই। ওকে ভাইয়া, ধ্বনি পরিবর্তন থেকে কিন্তু প্রশ্ন হবেই। এখন দেখো ধ্বনি পরিবর্তনের মধ্যে আমি যদি ধ্বনি পরিবর্তন জিনিসটা কি, এখন এই যে আমরা উচ্চারণের সময় আমরা বিভিন্নভাবে কি করি, কথা পরিবর্তন করে ফেলি। টপ টপ, আমি কিন্তু বলতে পারি তাড়াতাড়ি এসো, তুমি কিন্তু বলে ফেলো টপ টপ এসো। ওকে, এটা হলো ধ্বনি পরিবর্তন, ধ্বনিকে যেমন ভাবে পরিবর্তন করা যায় সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। কিন্তু এই বর্ণের টুকু, যেটুকু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ছিল, এটুকু কি তুমি ক্লিয়ার নাকি ভাইয়া? একটু কমেন্টের মাধ্যমে জানাবা, তারপরে আমি ধ্বনি বিপর্যয় বা ধ্বনি পরিবর্তন শুরু করব। ওকে, ওকে মাহফুজ লিখেছেন ক্লিয়ার। ওকে ভাইয়া, দেখো ধ্বনি পরিবর্তনকে সর্বপ্রথম স্বরাগম, মনে রাখবা স্বরাগম। এই স্বরাগমকে মনে রাখবা 2-3 ভাগে ভাগ করা হয়। একটা হলো আদি স্বরাগম, মধ্য স্বরাগম আর কি অন্ত স্বরাগম। এইখান থেকে তোমরা কিন্তু সব থেকে বেশি প্রশ্ন আসে, তোমরা কিন্তু তবুও পারো না, কারণ এটা আমি ভুল করব। দেখো তাহলে স্বরাগম এই জিনিসটা একটু আমরা বুঝবো। তাহলে দেখো ধ্বনি পরিবর্তন কিন্তু আমরা একটু কি করব, বোঝার চেষ্টা করব। এইখান থেকে আশা করি তুমি যদি বোঝো তাহলে তুমি চান্স পাবা। ওকে ভাইয়া, তুমি পারবা প্রশ্নটা। এখন দেখো সর্বপ্রথম বলা হয়েছে কি ধ্বনি স্বরাগম, স্বরাগমকে প্রশ্ন কিন্তু আসতে পারে স্বরাগমকে কয় ভাগে ভাগ করা হয়। ওকে ভাইয়া, স্বরাগমকে কয় ভাগে ভাগ করা হয়? তাহলে কি আমি বললাম স্বরাগমকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো আদি স্বরাগম, একটা হলো মধ্য স্বরাগম, একটা হলো অন্ত স্বরাগম। ওকে, আদি স্বরাগম দেখো মনে রাখবা স্বরবর্ণের পরিবর্তন। ওকে, স্বরবর্ণের কোথায়? প্রথম। ওকে, প্রথমে যদি স্বরবর্ণ পরিবর্তন হয় তাহলে আদি স্বরাগম। আমি উদাহরণে পরে যাব। তারপর দেখো মধ্য স্বরাগম বা বিপকর্ষ বা স্বরভক্তি, এটা কিন্তু টোটাল একই কথা। ওকে ভাইয়া, এই যে আসতে পারে মধ্য স্বরাগমের কিন্তু বিপকর্ষ আর এক নাম, তার বা স্বরভক্তি আর এক নাম। ওকে, তাহলে দেখো এটা হলো কি ভাইয়া মধ্যে পরিবর্তন।
তাহলে দেখো প্রথমে পরিবর্তন, তাহলে প্রথমে পরিবর্তন হলে কি হয় ভাই? আদি স্বরাগম। যদি মধ্যে পরিবর্তন হয় তাহলে কি? মধ্য স্বরাগম। আর যদি শেষে পরিবর্তন হয়, ওকে ভাইয়া, শেষে মনে রাখবো, যদি শেষে পরিবর্তন হয় তাহলে কি? অন্ত স্বরাগম। এইটাকে ক্লিয়ার নাকি তাই বল? এইটুকু কি ক্লিয়ার নাকি একটু কমেন্টের মাধ্যমে জানাও। তারপরে দেখো দেখো পরিবর্তন, ওকে। তাহলে দেখো আমি লিখলাম কি একটা উদাহরণ, দেখো আদি স্বরাগমের একটা উদাহরণ দেখো, তাহলে তুমি বুঝতে পারবা। স্কুল, দেখো স্কুল লিখলাম, তাই না? এটা বোঝো, এটা কি? দেখো আমি এই স্কুলের সাথে হ্রস্ব ইকার লাগালাম শুধু। স্কুল যখন কি করব, আমি অতিরিক্ত তথ্য কোথায় লাগাবো? স্বরবর্ণের প্রথমটাতে লাগাবো। যদি আমি প্রথমে লাগাই তাহলে কি হলো? এই যে হ্রস্ব ই লাগালাম, এটা হলো আদি স্বরাগম। বুঝছো নাকি? একটু কমেন্টের মাধ্যমে জানাবা, ওকে? একটু কমেন্টের মাধ্যমে জানাবো ভাইয়া। তারপর দেখো মধ্য স্বরাগমের একটা উদাহরণ দেখো, রতন, বা আমি একটা মধ্য স্বরাগমের দিলাম রত্ন। দেখো র তয় নয় যুক্ত, ওকে, রত্ন আমি বললাম। দেখো এখন এখানে আমি লেখা দিলাম র ত ন। দেখো মধ্যে একটা কি লাগালাম? অতিরিক্ত তথ্য লাগালাম, রতন লিখলাম, ওকে। তাহলে মধ্যে দেখো অতিরিক্ত কি আসছে? একটা তথ্য লাগালাম, সেটা হলো কি? মধ্য স্বরাগম। ও আছে কিন্তু, অ, ওকে। বা দেখো মধ্য স্বরাগমের আর একটা উদাহরণ দেখো ভাইয়া, বললাম কি? সব ধর্ম। দেখো ধর্ম, একটু বুঝো, ধর্ম। দেখো মধ্যে আমি কি লাগালাম? ধ র ম। বুঝছো নাকি? একটু ক্লিয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা, ওকে ভাইয়া? একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা ক্লিয়ার নাকি। ওকে, সুন্দর, সবাই লিখছে ক্লিয়ার। তাহলে দেখো আমি লিখলাম কি? স্কুল। যেমন বললাম কি? আমি বললাম স্কুল, সহায়িকা যুক্ত হস্যল স্কুল। আমি কি লাগালাম ভাইয়া? এখানে খালি হ্রস্ব ইকার লাগালাম। দেখো আদিতে পরিবর্তন হলো, সেই জন্য আদি স্বরাগম। দেখো মধ্য স্বরাগমের উদাহরণ আমি দিলাম কি? ধর্ম। হ্যাঁ, ধর্ম লিখলাম। দেখো এইখানে ধর্মটা হয়ে গেল ধর র ম। এই যে দেখো অতিরিক্ত কি দিলাম? একটা তথ্য দিলাম মধ্যে, তাহলে কি হলো? মধ্য স্বরাগম। এখন দেখো অন্ত স্বরাগমের উদাহরণ তোমরা কিন্তু পারবা। অন্ত স্বরাগমের উদাহরণ তোমরা জানো, যেমন দেখো দিশা আমি লিখলাম, হ্যাঁ দিশা, বা আমি লিখলাম দিশ। কি লিখলাম? দেখো অন্ত স্বরাগমের একটা আমি দিলাম দিশ। এখন দিশ লিখলাম, দেখো দিশ থেকে এরা কিন্তু হসন্ত হবে, এই হসন্তর জন্য হয়ে গেল দেখো দি সা। এই যে আকার লাগালাম, সরিয়া লাগালাম, অতিরিক্ত তথ্য কোথায় লাগালাম ভাইয়া? সর্বর্ণ কোথায় লাগালাম? একদম শেষে লাগালাম। তাহলে দেখো যদি মনে রাখবা, হ্যাঁ ধর্ম ধরো, ওকে মাহফুজ ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে দেখো একটা কথা মনে রাখবা, যদি প্রথমে পরিবর্তন করি কি স্বরাগম? আদি স্বরাগম, ওকে, আদি স্বরাগম। যদি মাঝখানে পরিবর্তন করি মধ্য স্বরাগম, যদি শেষে পরিবর্তন করি অন্ত স্বরাগম। আশা করি তো এখানে বোঝার কথা, ওকে? ক্লিয়ার বুঝছো নাকি ভাইয়া? একটু কমেন্টের মাধ্যমে জানাও। দেখো স্বরলোপ, এতক্ষণ কিন্তু আমি কি করলাম? স্বরবর্ণ যুক্ত করলাম বা ব্যঞ্জনবর্ণ যুক্ত করলাম, কিন্তু একটা শব্দের সাথে কি করলাম? যুক্ত করলাম। যেমন আমি লিখেছিলাম কি? স্কুল। দেখো আমি কিন্তু কি করলাম? একটা হ্রস্বইকার যুক্ত করলাম, ওকে ভাইয়া, যুক্ত করলাম। এখন আমি স্বরলোপ মানে বাদ দেবো, ওকে ভাইয়া? স্বরবর্ণের কি আছে? স্বরের লোপ পাবে। এখন দেখো স্বরের কি হবে? লোপ পাবে। স্বর যখন লোপ পাবে তখন কিন্তু স্বরবর্ণ হবে। এখন দেখো স্বরবর্ণ কি হবে? লোপ পাবে, কিন্তু আমি ক্লাসে, ওকে, স্বরবর্ণ কি হবে? লোপ পাবে। কিন্তু দেখো আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম কি। এখন কিন্তু আমি যখন কি পেলাম? স্বরলোপ। আমি কিন্তু স্বরাগমে গিয়েছিলাম, স্বরবর্ণ কি হলো? যুক্ত হলো। আর দেখো স্বরলোপে কি যাবে? স্বরবর্ণ বাদ যাবে। আমি লিখলাম এই যে স্কুল, আমি বললাম কি? দেখো তাহলে কি? এই যে কি বললাম? হ্রস্বইকার কি করলাম? বাদ দিয়ে দিলাম। যদি বাদ দিয়ে দেই তাহলে কি? আদি স্বরলোপ। মধ্য স্বরলোপ আমি লিখলাম কি? রতন বা ধর্ম। দেখো আমি লিখছিলাম কি? ধর্ম। এই যে মধ্যের অক্ষরটা কি করে দিলাম? বাদ দিয়ে দিলাম, তাহলে কি? ধর্ম হয়ে গেল। তাহলে মধ্য স্বরলোপ। অন্ত স্বরলোপ আমি লিখছিলাম কি ভাইয়া? দিশা। দেখো আমি লিখছিলাম কি? দিশা, হ্যাঁ, বা দিশা, ওকে, দিশা লিখছিলাম। দেখো এই যে এইটার স্বরবর্ণ কি বাদ দিয়ে দিলাম? দিশ লিখলাম, দিশ। তাহলে কি হয়ে গেল? অন্ত স্বরলোপ। ক্লিয়ার নাকি ভাই? একটু কমেন্টে জানাও। স্কুল, স্কুল, সুন্দর, ওকে ভাই, সুন্দর, জানতে পারছো। তাহলে কি ক্লিয়ার নাকি তুমি জানাও? স্বরাগম আর হলো কি? স্বরলোপ, এই দুইখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবেই। এই দুইটা কি ক্লিয়ার নাকি? স্বর সঙ্গীতি আমি যাব আস্তে আস্তে। তাহলে কি? স্বরাগম, স্বরাগম হলো যোগ,
সরলরূপ হলো কি বিয়োগ। ওকে, এটুকু ক্লিয়ার নাকি একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে ভাইয়া, এটা কি তুমি ক্লিয়ার নাকি একটু কমেন্টের মাধ্যমে তুমি এখন আমাকে জানাবা। দেখো ওকে, তাহলে ক্লিয়ার কমেন্টের মাধ্যমে একটু জানাবা ভাইয়া। তারপরে দেখো সমীভুবন। ওকে, এইটা কি ক্লিয়ার নাকি একটু তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, তারপরে আমি দেখো অন্যটা শুরু করি। ওকে ভাইয়া, সবাই সবাই একটু জানাও, সবাই সবাই একটু জানাও ভাইয়া অতি দ্রুত। আচ্ছা দেখো তাহলে অসমীকরণ। আচ্ছা, অসমীকরণ জিনিসটা কি একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারবা? অসমীকরণ আসলে জিনিসটা কি, এ দ্বারা তুমি কি বুঝো অসমীকরণ? বলো বলো, সবাই একটু বলো, তোমাদের কমেন্টের অপেক্ষা ভাইয়া। অসমীকরণ বা অপিনিহিত, এই প্রশ্নটা মনে রাখবা। অসমীকরণ আর তাহলে সমীকরণের অভাব। ওকে ভাইয়া, যেটাকে কি তুমি মিলাতে পারতেছো না, যেটাকে কি তুমি মেলাতে পারতেছো না। ওকে, তাহলে তুমি এখন একটু বলো আমাকে। আমি বলে দিলাম যেটাকে তুমি মিলাতে পারতেছো তাই হলো অসমীকরণ। এটা প্রশ্ন হয় না, সচরাচর কখনোই আসে না। এখন অপিনিহিত, এইখান থেকে ভাইয়া কি প্রশ্ন হয়? ওকে, অপিনিহিত থেকে সর্বদাই কি হয়, প্রশ্ন কিন্তু আসবে। অপিনিহিত জিনিসটা আসলে কি, তোমরা একটু কমেন্টের মাধ্যমে দাঁড়াও। সবাই সবাই ভাইয়া, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। আচ্ছা দেখো, আমি কি এই যে অসমীকরণ, আমি অসমীকরণ নিয়ে কথা বলি একটু। তাহলে মনে রাখবা, একই স্বরের যখন স্বর একই স্বর দুইবার উচ্চারণ হচ্ছে, তুমি কি করতেছো তখন দুইবার না হয়ে একবার ধপ ধপ বলা কি ধপ। দেখো ধপ ধপ, দেখো এইটা কিন্তু তুমি কি করার জন্য, এই যে অসমীকরণ বা অভাব তুমি কিন্তু ছোট করার জন্য দেখো বলে দিলা কি ধপা ধপ। ওকে, ধপাধপ কিন্তু বলে দিলাম তোমার কথাকে দ্রুত আগানোর জন্য। ওকে ভাইয়া, এটা হলো অসমীকরণ। কিন্তু এখন প্রশ্ন হলো অপিনিহিত, এটা আসলে কি ভাইয়া? তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবা। অপিনিহিত এটা আসলে কি, একটু সবাই কমেন্টের মাধ্যমে আমরা জানাই। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায়, কে কি কমেন্ট লিখতেছে আমি ওইটাই পড়তেছি। ওকে ভাইয়া, সবাই আমরা পরে আবার আলোচনা করি, কারণ সবাই তো ক্লান্ত হয়ে যাচ্ছ নাকি? ক্লান্ত হওয়ার কোনো কারণ নাই। সবাই একটু বলো অপিনিহিত আসলে জিনিসটা কি। ওকে ভাইয়া, অপিনিহিত জিনিসটা আসলে কি, তোমরা একটু সবাই অতি দ্রুত কি করো, অতি দ্রুত তোমরা একটু জানাই দাও ভাইয়া অপিনিহিত জিনিসটা আসলে কি। সবাই কেউ কমেন্ট করো না। স্বরাগম তো বললাম তাই না, সম্পর্ক বিষয়ভবন এগুলো সব পরে পড়বো। অপিনিহিত জিনিসটা কি আসলে তোমরা একটু জানাও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায়। আচ্ছা দেখো, আমি বলি, এখন আমরা কিন্তু দ্রুত উচ্চারণ করার সময় কোনো কিছু দ্রুত যখন উচ্চারণ করে যাই, তখন কিন্তু আমরা সবকিছু কি করি, পারাপারি করি, তাড়াতাড়ি করি। এখন তাড়াতাড়ি বা পারাপারি করার সময় যখন আমরা কি এক রস্বস্বর আর এক তাড়াতাড়ি কি করি, উচ্চারণ করে দেই। যেমন দেখো, আমি লিখলাম কি, আমি লিখলাম ইস, কি লিখলাম, ইস লিখলাম। ওকে, আমি লিখলাম কি ইস বা ইস। এখন এইটাকে তুমি একটু তাড়াতাড়ি উচ্চারণ করো, রস্বস্বরটা, প্রথম রস্বস্বরটা কি করবা, আগে তুমি নিয়ে আসো তো, দেখো তো কি হয়, দেখো কি হয়, বোঝো নাকি? সবাই ভাইয়া, সবাই একটু দ্রুত কমেন্ট, তোমরা কমেন্ট না করলে আমি কেমন ভাবে জানবো? একটু সবাই একটু আমরা কমেন্ট করি সবাই। তাহলে মনে রাখবা, এক স্বর যদি আমি কি করবি, একটু যখন দ্রুত উচ্চারণ করে দেই, তাহলে অপিনিয়ত দাহকারী পরের রস্বইকার যখন আমি কি করব, আগে উচ্চারণ করব। যেমন একটা স্কুল, একটা দেখো আজি, উদাহরণ দেখো, উদাহরণ দেখলে বুঝবা। আমি বললাম কি পরের রস্বইকার আমি আগে উচ্চারণ করে দেবো, আজি লিখলাম কি, আমি লিখলাম আজি তুমি স্কুলে যাবা। দেখো আমি বললাম কি আজ। দেখো এই রস্বইকার কিন্তু তুমি উচ্চারণ করার সময় পরে উচ্চারণ করতেছো, কিন্তু এই পরে না উচ্চারণ করে যখন তুমি আগেই উচ্চারণ করে দেবা, সেটাই হলো অপিনিহিত। বুঝছো নাকি? একটু কমেন্টের মাধ্যমে জানাও, এটা কি তুমি ক্লিয়ার নাকি? তাহলে একটা কথা মনে রাখবা, আগের রস্বইকার যদি আমি কি করি, আগে উচ্চারণ করি, আগের প্রথম আমার একটা রস্বইকার আমি উচ্চারণ করেছি কি পরে, কিন্তু ওই উচ্চারণটা আমি আগেই উচ্চারণ করে দিলাম। যেমন সাধু, দেখুন দেখলাম কি সাধু।
তাহলে সা, দেখো সাধু, তাহলে কি শয়কা সা হসউ ধ। ওকে ভাইয়া, তাহলে দেখো এই যে এই রস্বইকার কিন্তু আমি ধর আগেই উচ্চারণ করে দিলাম, এটাই হলো অপনিহিত। একটু দয়া করে মুখস্থ করে নেবেন। তাহলে পরের রস্বইস্বর যদি কি হয় আগে উচ্চারণ হয় তাহলে কি অপনিহিত হয়। তাহলে অভিশ্রুতি, অভিশ্রুতি জিনিসটা কি এটা তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে ভাইয়া, অভিশ্রুতি জিনিসটা আসলে কি? অভিশ্রুতি এটা সবাই আমরা একটু দ্রুত প্রশ্ন অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। অভিশ্রুতি দেখো কি আছে। আচ্ছা দেখো, বিপরীতবর্তী এক কথায় দুটি ধ্বনি যদি মিলিত হয়, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ যদি মিলিত হয় সুন্দরভাবে তাহলে কি অভিশ্রুতি হয়। যেমন একটা কথা মনে রাখবা, কোরিয়া থেকে আপনির ফলে, এখন কোরিয়া থেকে আপনি ফলে এটা হয় না, কোরিয়া ফলে আপনি। ওকে ভাইয়া, এক কথা দেখো এখানে সুন্দরভাবে বলা হয়েছে বিপর্যয় ধ্বনির পরিবর্তনের সাথে মিল রেখে এবং তত সম্পূর্ণ কি করে কোনো কিছু ঘটায়। হ্যাঁ, এইটা দ্বারা তুমি কিন্তু এই জায়গায় অভিশ্রুতি কিন্তু কখনো সেভাবে পরীক্ষাতে আসে না, বিশেষ করে অপনিহিত এই পরীক্ষাতে এটা কিন্তু বেশি আসে। এই বিষয়টা একটু আমি মনে রাখবো। যেমন এর উদাহরণ একটা কেমন হবে, এক লাইনে উদাহরণ হয়, আমি আজই স্কুলে যাইতেছি, আমি স্কুলে আজই যাব। আমি স্কুলে আজই যাব, এটা কিন্তু কখনো আমি স্কুলে যাইতেছি হয়। এটাই হলো কিসের উদাহরণ? অভিশ্রুতির উদাহরণ। এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে ভাইয়া। এই পরীক্ষাটা আমি কি করব, এটা পরীক্ষাতে এক কথা মনে রাখবা, স্বরসংগতি বা এই যে এইখান থেকে কিন্তু প্রশ্ন হবে স্বরসংগতি। ওকে ভাইয়া, স্বরসংগতি থেকে কিন্তু প্রশ্ন হবেই 100%। ওকে ভাইয়া, স্বরসংগতি থেকে কিন্তু 100% প্রশ্ন হবে। দেখো স্বরসংগতিকে 3 ভাগে ভাগ করা হয়, তাই পরাগত স্বরসংগতি, মধ্যগত স্বরসংগতি আর হলো কি অন্তর্গত স্বরসংগতি। এই যে আমি যে যখন স্বরাগম পড়ছিলাম বা স্বরলোপ পড়ছিলাম, প্রথমটা হলো যোগ, তারপরটা হলো কি বিয়োগ। ওকে ভাইয়া, তাহলে দেখো প্রথমটা কিন্তু যোগ যখন করছি তখন হচ্ছে স্বরাগম, আর যখন বিয়োগ করছিলাম স্বরলোপ। তেমনি দেখো স্বরসংগতিকেও 3 ভাগে ভাগ করা হয়, একটা হলো পরাগত, আর একটা কি ভাইয়া মধ্যগত, আর হলো অন্তর্গত। ওকে দেখে, তাহলে স্বরাগত দেখো কি হয়েছে, স্বরাগত উদাহরণ দেখো। এখন স্বরাগত একটা কথা মনে রাখবা, একটা কথা মনে রাখবা, স্বরাগত অন্তঃস্বরের কারে যদি আদিস্বর পরিবর্তন হয়, অন্তঃস্বরের কারণে যদি আদিস্বর পরিবর্তন হয়, অর্থাৎ দ্বিতীয়টার জন্য যদি প্রথমটা পরিবর্তন হয়, সেটা হলো কি ভাইয়া পরাগত স্বরসংগতি। দেখো একটা একটা কথা মনে রাখবা, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। যেমন দেখো উদাহরণ একটা দিছে, মূলা। ওকে ভাইয়া, মূলা দেখো, বা মূল লিখলো। ওকে, আমি লিখলাম কি মূল, বা মূলাই লিখলাম। উদাহরণ দেখো মূলা লিখলাম, এটা হলো দেখো প্রগতর উদাহরণ দেখবা, তাহলে মূলা আছে কিন্তু প্রগত হয়ে গেছে কি মূল। এখন দেখো একটা কি হলো ভাইয়া, ময়দার মূল লয় উকার হয়ে গেল। দেখো একটা কিন্তু কি হলো, ধরে দেখো পরিবর্তন হয়ে আকার ওকার চলে এলো, একটার জন্য কিন্তু অন্যটা কি হলো পরিবর্তন হলো। এটা হলো পরাগত, মনে রাখবা। ওকে ভাইয়া, তাহলে আদিস্বর অনুসারে অন্তঃস্বরে পরিবর্তন। আদির জন্য মনে রাখবা প্রথমটার জন্য দ্বিতীয়টা যখন পরিবর্তন হবে সেটা হলো কি পরাগত। ওকে ভাইয়া, পরাগত স্বরসংগতি। দেখো মূলা আসিল মূল হয়ে গেল, দেখো প্রথমটার জন্য কি হলো দ্বিতীয়টা পরিবর্তন হলো, সেটা হলো কি পরাগত। ওকে ভাইয়া, এটা মনে রাখবো। তারপর দেখো মধ্যগত, মধ্যগত কি হলো অন্তঃস্বরের পরিবর্তন, অর্থাৎ শেষেরটার পরিবর্তন যদি দ্বিতীয়টা পরিবর্তন হয় তাহলে কি ভাইয়া সেটা হলো মধ্যগত। দেখুন বিলিতি, এখন বিলিতি দেখো আমি লিখলাম কি বি লি তি। ওকে ভাইয়া, তাহলে বিলিতি দেখো হয়ে গেল যখন বিলেত, বা বিলিতি যখন হয়ে গেল দেখো কি হয়েছে বিলাতি। দেখো হিসাবে বি লয়কার লা তয় হস্যিকাতি। দেখো এই যে একটা কি তৃতীয়টার জন্য দ্বিতীয়টা পরিবর্তন হলো, তাহলে কি এই যে এখানে কিন্তু রস্যিকার ছিল, রস্যিকার না হয়ে গেল কি আকার। এইটা হলো কি ভাইয়া মধ্যগত। আর অন্তর্গত যখন অন্তর পরিবর্তন হয়, এক কথা শেষেরটা পরিবর্তন হয়, এটা একটু দয়া করে মুখস্থ করে নিবা। ওকে ভাইয়া, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এখান থেকে কিন্তু প্রশ্ন হবেই। এখান থেকে কিন্তু কি হবে প্রশ্ন, তুমি যেখানেই পরীক্ষা, যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাও এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। ওকে ভাইয়া, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। একটু তোমরা বুঝছো নাকি একটু কমেন্টের মাধ্যমে জানাবা। হ্যাঁ, বলিয়া বলে প্রথম রস্বইস্বর কারণে দ্বিতীয়টা পরিবর্তন। খুব ভাইয়া সুন্দর, তাহলে তো আশা করি এখানে বুঝতে পারছো। তাহলে দেখো তারপরে দেখো আমরা চলে যাই, তারপরে দেখো কি বলা হয়েছে। তারপরে দেখো বলা হয়েছে ওই যে সমীভুবন। ওকে ভাইয়া, তাহলে একটি শব্দকে 2 বার উচ্চারণ করার জন্য যেটা বলা হয় সেটা হলো প্রগত, পরাগত আর অন্তর্গত। এক কথা মনে রাখবা সমীভুবন, যেমন টপ টপ টপা টপ, ধপ ধপ ধপা ধপ। এটা তুমি এমনি কি করবা, আশা করি এমনি পেরে যাবা। ওকে,
তারপরে দেখো বিষমী ভবন বা ধ্বনি বিপর্যয়। এই যে বিষমী ভবন আর ধ্বনি বিপর্যয় থেকে কিন্তু পরীক্ষাতে আসে। ওকে, বিষমী ভবন আর হলো কি ধ্বনি বিপর্যয়। বিষমী ভবন আসলে জিনিসটা কি একটু তোমরা একটু আমাকে জানাবা। ওকে ভাইয়া, বিষমী ভবন জিনিসটা কি আসলে একটু তোমরা জানাবা। বিষমী ভবন একে অপরূপ, কিন্তু ওই যে আদি স্বরাগম অন্ত স্বরাগম করছিলাম, এটা এক ধ্বনি পরিবর্তন বা ধ্বনি বিপর্যয়। এক কথা যখন স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ ধ্বনি বিপর্যয় যখন কি হয়, এই যে কোনো কিছু অতিরিক্ত তথ্য দেই, এটা কিন্তু ধ্বনি বিপর্যয়। এখান থেকে প্রশ্ন আসে না, প্রশ্ন আসলে ওই প্রথম থেকেই আসবে। ব্যঞ্জন বিকৃত, যেমন দেখো কি আছে, এটা ব্যঞ্জন যখন একটা হওয়ার কথা ছিল কিন্তু লাঙ্গল, যেমন আমি বললাম রং, এটা কিন্তু রং বানান, এখন রংটা বানান লিখলাম এটা। দেখো ব্যঞ্জন কিন্তু কি হলো, বিকৃত হয়ে গেল, আলাদা তথ্য মানে এলোমেলো উচ্চারণ হলো। ধপ ধপ না দিয়ে আমি বললাম কি ধপাধপ। ওকে ভাইয়া, এটা হলো ব্যঞ্জন বিকৃতি আর ব্যঞ্জন চ্যুতি। মনে করো এই যে ব্যঞ্জন চ্যুতি, যখন ব্যঞ্জন একটা কি হবে, একটার সাথে আর একটা ব্যঞ্জন কি হবে, লোপ পাবে। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কি করবা, একটু দয়া করে এটা একটু বুঝে নিবা। ওকে, একটু দয়া করে কি করবা, একটু বুঝে নিবা। এখানে থেকে কিন্তু পরীক্ষাতে আসবে অন্তহিত বা ব্যঞ্জন বিকৃতি, একই কথাই আবার বলা হয়েছে। এখন দেখো তোমরা একটু উদাহরণ দিবা। এখন তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। যে যে বর্ণের কি হয়, এই যে এই বর্ণকে এক কথায়, এই বর্ণকে ভাঙলে কোন বর্ণ পাওয়া যায়, একটু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। দেখো এই বর্ণকে ভাঙলে তো কি কি বর্ণ পাওয়া যায়, দেখো সযোগ ন, সযোগ ও, নাকি সযোগ ন না সযোগ ইও, কোন বর্ণ পাওয়া যায়, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবে ভাইয়া। সযোগ কোনকে, দেখো শয় উ ভাঙলে কি কি পাওয়া যায়, একটু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এখন আমরা কি করব, সকল প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো। আশা করি এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন পাবা এই যে এমসিকিউ থেকে। ওকে ভাইয়া, তাহলে একটু সবাই একটু দ্রুত জানাবা প্রশ্ন কোনটা কোনটা আসবে, এটা বা কোনটা কি হবে, একটু সবাই একটু দ্রুত জানাও। সবাই ভাই একটু কমেন্টের মাধ্যমে জানাও, কোনটা রাইট অ্যান্সারটা কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, এ লেখছে কে, মাহফুজ লিখেছেন এ নম্বর হবে। সবাই ভাইয়া, সবাই একটু আমরা অতি দ্রুত জানাই, এই ব্যঞ্জন বর্ণকে বা এই বর্ণকে ভাঙলে কোন বর্ণ পাওয়া যায়, সযোগ ন নাকি সযোগ ম নাকি সযোগ উ বা সযোগ ন, কোনটা হবে ভাইয়া। সবাই একটু আমরা অতি দ্রুত কি করব, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, সবাই আমরা অতি দ্রুত কি করব, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই যুক্ত বর্ণ ভাঙলে কি কোন যুক্ত বর্ণ হয় বা কোনটা পাওয়া যায়, সবাই আমরা অতি দ্রুত কি করব, অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। ওকে ভাই, সহযোগ ন নাকি সহযোগ উ না সহযোগ ম নাকি সহযোগ ইও। ওকে ভাইয়া, সবাই একটু অতি দ্রুত আমরা অ্যান্সারটা দিয়ে দেই। তাহলে দেখো সবাই একটু আমরা অতি দ্রুত অ্যান্সারটা দিয়ে দেই। ওকে ভাইয়া, সবাই আমরা কি করি, অতি দ্রুত একটু অ্যান্সারটা দিয়ে দেই। তাহলে কি হবে, তোমাদের অ্যান্সারের অপেক্ষায়। দেখো মাহফুজ লিখেছেন এ, সবাই একটু লিখি ভাইয়া, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার দেয়। ইভা লিখেছেন এ, ওকে সুন্দর অ্যান্সার, রাইট অ্যান্সার হবে সহযোগ ন। ওকে, প্রশ্নটা মনে রাখবা। দ্বিতীয় নম্বর প্রশ্ন চলে যাই, আমরা এখন প্রশ্ন সলভ করব, তারপরে মূল আকর্ষণ কিন্তু পরে। ওকে ভাইয়া, লাস্টে আছে। দেখো বর্গীয় এবং অন্তস্থীয় বর্ণ এর মধ্যে কিসের পার্থক্য নেই। এখন একটা কথা বুঝো, বর্গীয় এবং অন্তস্থীয় ব, ওকে, এর মধ্যে কিসের পার্থক্য নেই, বিন্যাসের পার্থক্য নেই, নাকি বিবৃতির পার্থক্য নেই, নাকি ব্যবস্থানের পার্থক্য নেই, নাকি উচ্চারণের পার্থক্য নেই। সবাই একটু, হ্যাঁ নাজিম ভাইয়া ভালো আছি নাকি ভাইয়া। দেখো তাহলে কোনটা ভাইয়া, কিসের পার্থক্য নেই, বর্গীয় এবং অন্তস্থ অবর্ণ। আমি জানি কিন্তু অন্তস্থ অবর্ণ কয়টি, চারটি। তাহলে কি জ, র, ল আর হলো কি ব। এখন প্রশ্ন হলো ব এর মধ্যে কিসের কোনো পার্থক্য নেই। এখন এই প্রশ্নটা একটু অ্যান্সার তোমরা দিয়ে দাও, তোমাদের অ্যান্সারের অপেক্ষায়। ওকে ভাইয়া, সবাই একটু কি করবো, আমরা অ্যান্সারটা দিয়ে দেই। সবাই সবাই একটু আমরা কি করি, অ্যান্সারটা দিয়ে দেই। সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া, সবাই একটু আমরা অ্যান্সারটা দিয়ে দাও, সবাই দ্রুত একটু অ্যান্সারটা দিয়ে দেই। দেখো সবাই একটু দ্রুত আমরা অ্যান্সারটা দিয়ে দেই। কিসের পার্থক্য নয় ভাইয়া, সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও, তোমাদের কমেন্টের অপেক্ষায়। কিসের কোনো পার্থক্য নেই, সবাই ভাইয়া সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও সবাই। তাহলে দেখো তোমরা কি অ্যান্সার দিচ্ছ দেখি, দেখি কি কই, অ্যান্সারটা দিয়ে দাও সবাই, কোনটা হবে, কিসের কোনো পার্থক্য নেই। দেখো বিন্যাসের কোনো পার্থক্য নেই, আকবৃতের কোনো পার্থক্য নেই, অবস্থানের কোনো পার্থক্য নেই, উচ্চারণের কোনো পার্থক্য নেই। সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। এক, আচ্ছা বিন্যাসের কোনো পার্থক্য নেই, একটু সবাই একটু অ্যান্সার, সবার কাছে একটু জানতে চাচ্ছি। সবাই ভাই, আমরা 2 নম্বর অ্যান্সারটা একটু সময় নেব সবাই, কারণ এখান থেকে এডমিশনের জন্য সবাই সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দেই। কিসের কোনো পার্থক্য, অবস্থানের কোনো পরিবর্তন নেই। এখন দেখো অবস্থানের অবশ্যই কিন্তু পরিবর্তন আছে, কারণ একটা হলো স্পর্শ বর্ণ, একটা কিন্তু কি বাকিটা হলো কিন্তু বাকি অংশ। এখন প্রশ্ন হলো
কিসের পরিবর্তন নেই, এই প্রশ্নটা অ্যান্সারটা তোমরা দিয়ে দিবা। ওকে, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিই ভাই আমরা। দেখো সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেই সবাই। টাইম নিও না ভাইয়া, টাইম নিও না। সবাই ওকে, আমি অ্যান্সারটা দিয়ে দিলাম। তাহলে দেখো কিসের কোনো পরিবর্তন হবে না, অবস্থানের নাকি আবৃতের নাকি বিন্যাসের নাকি উচ্চারণের। এখন দেখো উচ্চারণে কি আছে, ব থেকে কিন্তু পরিবর্তন হয়, এটা হলো স্পর্শ বর্ণ। তাহলে মনে রাখবা আকৃতির। ওকে ওকে, আকৃতিতে কোনো কিন্তু পরিবর্তন নেই, কারণ এটাও হলো কি ব্যঞ্জন বর্ণ, ওটাও কিন্তু ব্যঞ্জন বর্ণ। ওকে ভাইয়া, এটা মনে রাখবা। দেখো 3 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় দীর্ঘস্বর কয়টি? এখন রস্বীকার কিন্তু রস্বস্বর কয়টি? রস্বস্বর কিন্তু 4টি, আমি বলে দিলাম রস্বস্বর 4টি, কিন্তু দীর্ঘস্বর কয়টি ভাইয়া? সুন্দরভাবে একটু কমেন্টের মাধ্যমে জানাও দীর্ঘস্বর কয়টি। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, দীর্ঘস্বর কয়টি? 3 নম্বর প্রশ্ন একটু দ্রুত তোমরা জানিয়ে দাও, দীর্ঘস্বর কয়টি? ওকে, সবাই একটু ভাইয়া দ্রুত আমরা অ্যান্সারটা জানিয়ে দেই। দীর্ঘস্বর কয়টি? বাংলা ব্যঞ্জন বর্ণের দীর্ঘস্বর বর্ণ কয়টি? সবাই একটু জানিয়ে দেই সবাই। দেখো 5টি, 7টি, 3টি নাকি 9টি? দীর্ঘস্বর কয়টি? দীর্ঘস্বর অতি ইজি প্রশ্ন, কিন্তু এটা কিন্তু জানার কথা ভাইয়া। সবাই আমরা জানি, আশা করি সবাই আমরা অ্যান্সারটা দিয়ে দিতে পারবো। দেখো তাহলে সবাই লিখছে, মাহফুজ লিখছেন বি নম্বর, কয়টি? 7টি। ওকে ভাইয়া, দেখো মাহফুজ লিখেছেন বি নম্বর, এভা লিখেছেন বি নম্বর, তোমা লিখেছেন বি নম্বর, জি 7টি। ওকে সুন্দর ভাইয়া, তাহলে দেখো দীর্ঘস্বর 7টি, রস্বস্বর যদি আসতো কি রস্বস্বর কয়টি? 4টি। প্রশ্ন কিন্তু আসতে পারে। ওকে, তারপর দেখো 4 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখে, অঘোষ অল্পপান বর্ণ কোনটি? অঘোষ অল্পপান, আমি দেখো অঘোষ কিন্তু জানি কি 1 ও 2 নম্বর হলো অঘোষ, অল্পপান কি 1 ও 3। এখন এই বর্ণকে আমি পড়বো, তাহলে কিন্তু আমি অ্যান্সারটা দিয়ে দিতে পারবো। দেখো অঘোষ অল্পপান কি হয়েছে? দূষিত বর্ণ করছে, তাহলে কি 1 আর 3 কি অল্পপান? দেখো 2টি, 5টি, 7টি নাকি 3টি? একটু সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। অঘোষ অল্পপান বর্ণ কয়টি? অঘোষ অল্পপান বর্ণ কয়টি? 3-এর লেখছে, 3-এর হ্যাঁ খ নাম্বার, 4-এর একটু অ্যান্সারটা দিয়ে দিবা। 4 একটু আমরা অতি দ্রুত অ্যান্সারটা দিয়ে দেবো ভাইয়া। অল্পপান, অঘোষ অল্পপান বর্ণ কয়টি? 4 নম্বর প্রশ্ন একটু আমরা কি করব, অতি দ্রুত আমরা অ্যান্সারটা দিয়ে দেবো। কয়টি হবে? 3টি, 4টি, 5টি নাকি 6টি? সবাই একটু অতি দ্রুত আমরা অ্যান্সারটা দিয়ে দেবো। ওকে, তোমাদের কমেন্টের অপেক্ষায়। সবাই সবাই ভাইয়া, সবাই একটু আমরা অতি দ্রুত অ্যান্সারটা দিয়ে দেই। আর বিশেষ করে একটা কথা মনে রাখবা, আমাদের কিন্তু মূল আকর্ষণ একটু পরেই দেখতে পারবা। তাহলে কি অঘোষ অল্পপান বর্ণ কয়টি? একটু সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। দেখো অঘোষ অল্পপান বর্ণ ভাইয়া কয়টি? সুন্দরভাবে মনে রাখবা সবাই। সবাই একটু দেখো, আমি অ্যান্সারটা দিয়ে দিলাম 3টি। কি জন্য? ব্যাড এক কথা মনে রাখবা, বিজোড়। দেখো এই যে অঘোষ 3 কিন্তু কি 3 কিন্তু কি অল্পপান না, 3 হলো কিন্তু অল্পপান। সুন্দরভাবে মনে রাখলে, এটা মনে রাখলেই কিন্তু পারবা। 3 হলো 4 নম্বর, তাহলে কি হবে? 4 নম্বর হবে ঘ নম্বর অ্যান্সার। এখন 5 নম্বর অ্যান্সারটা দেখো, নিচের কোনটি অল্পপান ধ্বনি? এখন দেখো অল্পপান কিন্তু আমি জানি কি অল্পপান হলো 1 আর কত? 3 নম্বর, অর্থাৎ বিজোড় হলো অল্পপান। দেখো ঘ আছে 4 নম্বরে, ট ঠ, ঠ আছে 2 নম্বরে, প প কিন্তু 1 নম্বরে আছে, প ফ বা প ফ ব ভ ম ত থ, হ্যাঁ ত আর হলো কি থ, এ থও কিন্তু আছে কয় নম্বরে? 2 নম্বরে। তাহলে দেখো নিঃসন্দেহে 2 নম্বর ভাইয়া। 4-এর কি হবে? 5-এর কি হবে? দেখো তো অ্যান্সার 5-এর কি হবে? একটু সুন্দরভাবে অ্যান্সারটা আমরা দিয়ে দেই। এক কথায় অল্পপান, অল্পপান হলো কি বিজোড় সংখ্যা। দেখো তুমি বর্ণকে মিলাও, দেখো কি আমি যদি বলি ঘ নম্বর হলো 4 নম্বর বর্ণ, ট ঠ, ঠ নম্বর হলো 2 নম্বর বর্ণ, প ফ, প হলো 1 নম্বর বর্ণ, ত থ, ত থ, থ হলো কিন্তু 2 নম্বর বর্ণ। আমি জানি কি 1 আর 3 নম্বর বর্ণ হলো কি অল্পপান, তাহলে নিঃসন্দেহ সি নাম্বার। ওকে, বুঝতে পারছো নাকি? একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে ভাইয়া, যদি বুঝে থাকো তাহলে একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে, হ্যাঁ সুন্দর, সবার রাইট অ্যান্সার 3 নাম্বার, তাহলে প হবে কিন্তু অল্পপান বর্ণ। ওকে, তারপরে দেখো 6 নম্বর অ্যান্সার দেখো, নিচের কোন বর্ণগুলো কি মহাপান ধ্বনির উচ্চারণ? মহাপান, তাহলে আমি কিন্তু জানি 1 ও কি ভাইয়া 2, 1 আর 3 হলো কি 1 আর 3 হলো অল্পপান। ওকে, 1 আর 3 আমি লিখলাম কি অল্প, অল্প। আর দেখো 2 আর 4 কি ভাইয়া? 2 আর 4 হলো কি আমি লিখলাম মহা, বা এটা লিখলাম আমি লিখলাম হলো জোর, আর এইটা লিখলাম আমি লিখলাম বিজোড়। ওকে, দেখো আমি লিখলাম জোর আর বিজোড়। এখন কোন সংখ্যার মধ্যে দেখো বিজোড় সংখ্যা আছে? আচ্ছা 5 নম্বর, এটা তো বিজোড়। তারপরে দেখো এটাও নয়, এটাও বিজোড়, এটাও কিন্তু বিজোড়। এখন দেখো ত থ দ ধ, এখন ড ব নাকি ট ঠ প ফ ত থ ত, তও কিন্তু বিজোড়, টও কিন্তু বিজোড়, পও কিন্তু বিজোড়।
এখন সুন্দরভাবে অ্যান্সারটা তোমরা দিবা কোনটা হবে। 6 6-এর খ নম্বর দেখো কি আছে, জোর আছে। আমি কিন্তু কি মহাপান কথা বলেছি ভাইয়া, জোর কিন্তু লাগবে। ওকে, তাহলে দেখো এটাও কিন্তু 2 নম্বরে জোর আছে, 4 নম্বরে জোর আছে, 2 নম্বরে জোর আছে, তাহলে নিঃসন্দেহে ক নম্বর অ্যান্সার। ওকে, সুন্দর। যারা ক দিয়েছো আশা করি সবাই সুন্দর রাইট অ্যান্সার দিয়েছো। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি হবে ভাইয়া, ক নম্বর হবে। যদি তোমরা একটু ভাইয়া একটু বুঝে শুনে অ্যান্সার দাও তাহলে কিন্তু অ্যান্সার দিতে পারবা। এখন দেখো এই প্রশ্নটা মনে রাখবা, র বর্ণের কি হচ্ছে, দেখো র বর্ণের দুত্তিত ধ্বনি জিহ্বাকে দেখো দোলা দেয়। এখন র বর্ণ কি দোলা দেয়, এক কথা আমি অত বুঝি না, এক কথা মনে রাখবা, কম্পন জাত ধ্বনিকে কি বলা হয়, র বর্ণ। এখানে দেখো সুন্দরভাবে কি আছে, পরশ্রয় ধ্বনি, তালব্য ধ্বনি, স্পষ্ট ধ্বনি নাকি কম্পন জাত ধ্বনি। 7 নম্বর অ্যান্সার আমি তোমাদের প্রশ্ন বলে দিলাম, র বর্ণকে কি বলা হয়। 7 নম্বর সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে, র বর্ণ সবাই একটু 5 নম্বর অ্যান্সারটা দিয়ে দিবা, সবার কাছে একটু দ্রুত জানতে চাচ্ছি র। ওকে ভাইয়া, সবাই একটু জানিয়ে দিবা। ওকে, সবাই একটু জানিয়ে দিবা ভাইয়া সবাই। দেখো তাহলে কি এই র বর্ণকে 6 না 7 নম্বর, দেখো 7 নম্বর কি হবে, 7 নম্বর কিন্তু র বর্ণকে বলা হয় কম্পন জাত ধ্বনি। ওকে, এটা কিন্তু মনে রাখবা, এটা ব্যাখ্যা করা কিছু নাই। তারপরে দেখো জিহ্বাবুল, অর্থাৎ জিহ্বা কথা বলে হচ্ছে কি কণ্ঠস্বর। এখানে কোনটা হবে ভাইয়া, দেখো তো 7 7 তাহলে ডি নম্বর হবে, 7 কি হবে, ডি নম্বর হবে। ওকে, মাহফুজ ভাইয়া বলতে পারো, সাল লিখছো। ওকে, তারপর দেখো তাহলে দেখো 8 নম্বর কি হবে ভাইয়া, কণ্ঠধ্বনি। একটু কিন্তু আমার কি আসবে, একটু প্যাস আকারে প্রশ্ন আসবে, কিন্তু তুমি যদি মনে রাখো ওই যে দেখো জিহ্বা, কণ্ঠ শব্দের অর্থ কি, জিহ্বার উচ্চারিত, মূল জিহ্বা থেকে উচ্চারিত হয়। দেখো কণ্ঠধ্বনি কোনটা ভাইয়া, 8 কি হবে। ওকে, দেখো 8 নম্বর কি হবে তাহলে, ক খ গ ঘ উ, এটা হলো কি ভাইয়া, ক বর্গ বর্ণ, স্পর্শ বর্ণ, কণ্ঠধ্বনি। ওকে, তাহলে কণ্ঠধ্বনি কয়টা, 5টি, এই 5টা। ওকে ভাইয়া, ওকে ভাইয়া, থ্যাংক ইউ মাহফুজ, শেয়ার ডান। এখন তোমাদের কাছে প্রশ্ন রয়ে গেলাম, কে কোথায় থেকে ক্লাসটা দেখছো ভাইয়া একটু ছোট্ট করে একটা কমেন্টের মাধ্যমে জানাবো। দেখো কোন বর্ণগুলো মাত্রা হবে না, কোন বর্ণগুলো মাত্রা হবে না, বা কোন বর্ণগুলোতে মাত্রা হবে না। এখন দেখো ক থেকে কি, দেখো খ পর্যন্ত ক এবং খ মাত্রা কি হবে না, হবে নিঃসন্দেহে। খ এবং ল মাত্রা হবে নিঃসন্দেহে। ট এবং কি থ মাত্রা হবে নিঃসন্দেহে। এ এবং ওই, এটা কি মাত্রা হবে। সবাই একটু আমরা অতি দ্রুত অ্যান্সারটা দিয়ে দিই তো। দেখো তো প্রশ্ন হলো, বুঝো একটু, কোন বর্ণের মাত্রা হবে না, এটা সবাই সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেই। কোন বর্ণে কি হবে না, মাত্রা হবে না, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিই ভাইয়া। তাহলে দেখো কি হবে ভাইয়া, এই যে দেখো এই দুটাতে এ এর মাত্রা নাই, এর কিন্তু কি মাত্রা নাই। ওকে ভাইয়া, তাহলে রাইট অ্যান্সারটা হবে কি 9 নম্বর, ডি নম্বর রাইট অ্যান্সার হবে। ওকে, সুন্দর। তারপরে দেখো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, এটা তোমরা 100% সবাই জানো। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, ফলা বলা হয়। আর এই ব্যঞ্জন বর্ণ কিন্তু 39টি, মনে রাখবা। রস্বইস্বর হলো 4টি, দীর্ঘস্বর হলো কয়টি, 7টি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, ফলা বলা হয়। ওকে ভাইয়া, এই প্রশ্নটা মনে রাখবা, সুন্দর করে একটা করে কমেন্টের মাধ্যমে জানাবা। তারপরে দেখো নিচের কোন দুটি যৌগিস্বর। এখন দেখো যেই দুটা যৌগিস্বর আমি বলে দিলাম, একটু কমেন্টের মাধ্যমে জানাবা যে দুটি যৌগিস্বর সেই দুটির কি আছে, কোন দুটি যৌগিস্বর। 10-এর দেখো 10 11 নম্বর, দেখো যৌগিস্বর কোনটি, দুটি যৌগিস্বর, একটু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। দেখো যৌগিস্বরকে ভাঙলে, অর্থাৎ এই যে স্বরবর্ণকে কিন্তু 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো ওই, একটা হলো মৌলিক স্বর, একটা হলো যৌগিস্বর। এখন দেখো যৌগিস্বর তাহলে কোন দুটি, ক নাম্বার রাইট অ্যান্সার, ওই এবং ওই। এখন একটা কথা মনে রাখবা, এই যে ঔকারকে ভাঙলে এটা পাওয়া যায়, ঔকারকে ভাঙলে এই দুটি বর্ণ পাওয়া যায়। এখন আসতে পারে কিন্তু ভাইয়া যুক্ত বর্ণে কোন বর্ণ ভাঙলে কোনটা পাওয়া যায়, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ওকে, তাহলে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা যৌগিস্বর কোনটি। ওকে, 11 নম্বর এ, সবাই একটু রাইট অ্যান্সারটা লিখে দিবা, 11 নম্বর এ। ওকে, সবাই। মাহফুজুল ইভা লিখেছেন 10 নম্বর খ, তারপরে হলো রহমান লিখছেন 11 নম্বর এ, মন লিখছেন 11 নম্বর এ, মাহফুজ লিখছেন 11 নম্বর এ, ইভা লিখছেন 11 নম্বর ক। ওকে ভাইয়া, সবার অ্যান্সারটা রাইট, সঠিক দেওয়ার জন্য। দেখো আমি 12 নম্বর যাব। দেখো বিসর্গ, দেখো বিসর্গ বর্ণের নিচের কোন বর্ণের একই অনুরূপ। অর্থাৎ আমি কোনো সময় যদি বিসর্গ দেই আর বিসর্গের পরিবর্তে যদি আমি কোনো সময় একটা স ব্যবহার করি, এখন কোন স। এখন দেখো এই যে এটা কিন্তু টোটালটা কি ভাইয়া, এই মহাবাদে কিন্তু শীষ ধ্বনি, কি ধ্বনি, শীষ।
এটা কিন্তু শীষ ধ্বনি। যখন একটা কথা মনে রাখবা, এই যে যদি যে কোনো শব্দের মধ্যে যদি স থাকে তাহলে কিন্তু সেটা কি হবে, কি বিসর্গ সন্ধি। আমি কিন্তু যদি আমি সন্ধির দিকে যাই তাহলে সন্ধি বিসর্গ সন্ধি। এখন প্রশ্ন হলো বিসর্গর পরিবর্তে কোন স আমি ব্যবহার করতে পারবো? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা। বিসর্গের পরিবর্তে আমি কোন স ব্যবহার করতে পারবো? সবাই একটু কি ভাইয়া কমেন্টের মাধ্যমে জানাবো অতি দ্রুত। বিসর্গের পরিবর্তে আমি কোন স ব্যবহার করতে পারবো? সবাই একটু জানিয়ে দিবা ভাইয়া, সবাই একটু জানিয়ে দিবা অতি দ্রুত। বিসর্গের পরিবর্তে আমি কোন স ব্যবহার করতে পারবো? সবাই দেখো, প্রশ্ন হলো বিসর্গের পরিবর্তে আমি কোন স, তাহলে বসা দন্তেশ হ নাকি ব? সবাই একটু জানিয়ে দাও, সবাই একটু আমরা জানিয়ে দেই বিসর্গের পরিবর্তে আমরা কোন কিছু ব্যবহার করি, কোনটা ব্যবহার করতে পারবো? সবাই ভাইয়া এই প্রশ্নের আমি অপেক্ষায়, তোমাদের অপেক্ষায়, কারণ এটা একটা মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন প্রশ্ন বসতে পারে এটা তোমরা একটু জানিয়ে দিবা। ওকে, দেখি কমেন্ট কি করছো, সবাই একটু জানিয়ে দাও। সবাই ভাই একটু জানিয়ে দাও অতি দ্রুত, তোমরা জানিয়ে দাও অতি দ্রুত। তাহলে দেখো আমি অ্যান্সারটা দিয়ে দেই, দেখি কি লিখছো। 12 নম্বর প্রশ্নের অ্যান্সার, রাইট অ্যান্সারটা তোমরা কি দিয়েছো দেখি। রাইট অ্যান্সার দিয়েছো কই? রাইট অ্যান্সার তো কেউ আজকে 12 নম্বর সঞ্জিদা লিখেছেন হ হ। ওকে ভাই, সবাই দেখি একটু দেই। হ্যাঁ, জয়িতা লিখেছেন এ, নাদিয়া লিখলেন ক। ওকে ভাইয়া, একটা কথা মনে রাখবে, কি হবে সবাই এই বিসর্গর পরিবর্তে কি হ কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ওকে, রাইট অ্যান্সার কিন্তু হবে ভাইয়া খ নম্বর, হ। ওকে, তারপরে দেখো দন্ত বর্ণ কয়টি? দন্ত, ত থ দ ধ দন্ত ন। ওকে, ত থ দ ধ আর কি দন্ত ন, এই যে দন্ত ধ্বনি। ওকে ভাইয়া, এই কি দন্ত ধ্বনি নিঃসন্দেহে কয়টি? 13 নম্বর 5টি। ওকে, অ্যান্সার, রাইট অ্যান্সারটা সবাই একবার লিখে দাও, 13 নম্বর 5টি দন্ত ধ্বনি। ওকে, খাঁটি বাংলা শব্দে এ উচ্চারণ রয়েছে কোনটিতে? এখন খাঁটি বাংলা শব্দে এ উচ্চারণ রয়েছে কোনটিতে দেখো তো। তেনা, খেমটা, দেখা নাকি ব্যাট? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 14 নম্বর অ্যান্সার, 14 নম্বর অ্যান্সারটা একটু সবাই আমরা দিয়ে দেবো খাঁটি বাংলায়। ওকে ভাইয়া, 14 নম্বর অ্যান্সারটা আমরা কি করব, সবাই একটু আমরা অতি দ্রুত দিয়ে দেবো। খাঁটি বাংলা শব্দে এ উচ্চারণ কোনটি হয়েছে খাঁটি বাংলা শব্দে? সবাই একটু আমরা অতি দ্রুত অ্যান্সারটা দিয়ে দেই। ওকে ভাইয়া, সবাই আমরা অতি দ্রুত একটু অ্যান্সারটা দিয়ে দেই, খাঁটি বাংলা শব্দে কোনটা ব্যবহার হচ্ছে? সবাই একটু আমরা দ্রুত একটু অ্যান্সারটা দিয়ে দাও। সবাই ভাইয়া সবার কাছে একটু জানতে চাচ্ছি, সবাই একটু আমরা অতি দ্রুত কি করব, অ্যান্সারটা দিয়ে দেবো। দেখো তাহলে কি হবে খাঁটি বাংলা শব্দ? 14 নম্বর অ্যান্সারটা দিয়ে দিবা তেনা, এ না তেনা, তেনা কি বাংলা শব্দ? খেমটা, এ, এ কিন্তু একটাবার ভাবো। দেখো 14 নম্বরের রাইট অ্যান্সারটা আমরা কি করব, একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাইয়া। 14 নম্বর রাইট অ্যান্সারটা কি করব, আমরা একটু দিয়ে দেওয়ার চেষ্টা করব। কোনটা হবে? 14, সবার রাইট অ্যান্সার 13 নম্বর রাইট ছিল। 14 নম্বর অ্যান্সারটা আমি কি দিয়ে দেবো? দেখা, দেখা, খেমটা। সবাই 14 এ লিখছে, তে না। একটু সবাই মাহফুজ লিখছেন এ। সবাই একটু আমরা দ্রুত লিখি ভাইয়া, সবাই একটু দ্রুত, তো সবার অপেক্ষায় দ্রুত আমরা সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেই। দেখো সবাই একটু আমরা দ্রুত অ্যান্সারটা দিয়ে দিই ভাইয়া। তাহলে দেখো একটা কথা মনে রাখবা, ব্যাট নাকি খেমটা? ওকে, খেমটা নাকি দেখা? ওকে, দেখো সবাই 14 লিখতেছে এ, তাহলে মনে রাখবা এখানে কিন্তু এও অ্যান্সার হয়, বিও তেও অ্যান্সার হয়। ওকে ভাইয়া, তারপরে দেখো আরো কিন্তু অ্যান্সার এদিকে আসে, দেখো গ ঘ কিন্তু আরো আছে। ওকে, তাহলে দেখো এক অ্যান্সার হবে, এক আর দুই দুটাই অ্যান্সার হবে। ওকে, এটা মনে রাখবা। বাংলা বর্গীয় বর্ণ কয়টি? ওকে ভাইয়া, বাংলা বর্গীয় বর্ণ কয়টি বা বাংলা বর্গীয় ধ্বনি কয়টি? ওকে, বাংলা বর্গীয় ধ্বনি কয়টি, এইটা একটু তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবা। 16 নম্বর 15 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দ্রুত জানিয়ে দিবা। বাংলা বর্গীয় বর্ণ কয়টি ভাইয়া? সবাই একটু দ্রুত আমরা কি করব, জানিয়ে দেব। বাংলা বর্গীয় বর্ণ কয়টি? সবাই একটু জানিয়ে দেব। ওকে ভাইয়া, সবাই একটু কি করব, আমরা বর্গীয় বর্ণটা কি করব, একটু জানিয়ে দেব। 14 নম্বর বি। ওকে, তাহলে দেখো 15 নম্বর অ্যান্সারটা রাইট অ্যান্সারটা সবাই একটু দিয়ে দিবা অতি দ্রুত। ইভা লিখেছেন 14 এ, হ্যাঁ, রানী লিখেছেন 14 এ, মন লিখেছেন 14 এ, মাহফুজ লিখেছেন 14 বি, হ্যাঁ, 15 নম্বর মাহফুজ লিখেছেন ডি। ওকে, মুস্তাফিজুর জি এম মুস্তাফিজুর লিখছে 15 নম্বর ডি। ওকে, দেখো এই যে 15 নম্বর রাইট অ্যান্সার কয়টি ভাইয়া? 25টি। এই প্রশ্ন কিন্তু আসতে পারে, এই 25টিকে বলা হয় বর্গীয় বর্ণ। ওকে ভাইয়া, মনে রাখবা ওইকার ধ্বনির
ধ্বনির স্বর বলতে দেখো কি হয়েছে ঐকার, এটা মনে রাখবা। যৌগিক স্বর ধ্বনি, তালব্য ধ্বনি, মধ্যধ্বনি নাকি কোনোটাই নয়, এটা একটু তোমরা জানিয়ে দিবা। 16 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে, এটা নিঃসন্দেহে তোমরা জানো যৌগিক স্বর। ওকে ভাইয়া, বা যৌগিক স্বর ধ্বনি। দেখো যৌগিক স্বর ধ্বনি কিন্তু দুইটি, কি কি ভাইয়া, ঐকার আর হলো কি ঔকার। ওকে, এই দুটা কিন্তু যৌগিক স্বর ধ্বনি। তাহলে মনে রাখবা 16 নম্বর রাইট অ্যান্সার কি হবে ভাইয়া, ক নম্বর। ওকে, ইজি প্রশ্ন হয়ে, যদিও এটা কিন্তু বারবার আসে। এখন যুগ্ম স্বর ধ্বনি প্রতীক কয়টি, যুগ্ম স্বর ধ্বনির প্রতীক কয়টি, যুগ্ম স্বর ধ্বনির প্রতীক কয়টি, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। দেখো যুগ্ম স্বর 7টি, 2টি, 11টি নাকি 18টি, এই প্রশ্নটা 17 নম্বর অ্যান্সারটা তোমরা সবাই একটু দিয়ে দিবা। ওকে, সবাই একটু দিয়ে দিবা। যুগ্ম স্বর, এখানে কিন্তু ম ফলার নিয়ম ব্যবহার করা হয়েছে। ওকে ভাইয়া, ম ফলার নিয়ম ব্যবহার করা হয়েছে। আমি একটা লিখলাম, দেখো শ্মশান, শ্মশান, এটাও কিন্তু ম ফলার উচ্চারণ করা হয়েছে। একটা কথা মনে রাখবা, ম ফলার উচ্চারণ কিন্তু 3 ভাবে হয়। একটা কথা মনে রাখবা, সর্বপ্রথম যদি প্রথম বর্ণের সাথে ম ফলা যুক্ত হয়, তাহলে সেই বর্ণের কি হয়, সেই বর্ণের কিন্তু ম ফলা উচ্চারণ হয় না। দ্বিতীয় বর্ণের সাথে যদি ম ফলা উচ্চারণ হয়, ম ফলার উচ্চারণ হয়। তৃতীয় বর্ণের সাথে কিন্তু আবার ম ফলার উচ্চারণ হয় না। ওকে, 16 নম্বর কয়টি, যুগ্মস্বর হলো 7টি, মনে রাখবা। ওকে ভাইয়া, তাহলে কি যুগ্মস্বর নিঃসন্দেহে 7টি, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। 16 নম্বর, 17 নম্বর গেল। তারপর দেখো 18 নম্বরে যৌগিস্বরের অপর নাম কি, যৌগিস্বরের অপর নাম কি। দেখো যৌগিস্বর প্রকৃতিস্বর নাকি হ্রস্বস্বর, দীর্ঘস্বর নাকি কি। দেখো তাহলে যৌগিস্বরের কি, আমি জানি কিন্তু 7টি যৌগিস্বর, অন্তঃস্বর আর যৌগিস্বর, এটা কয়টি, একটু সবাই একটু অ্যান্সার দিয়ে দিবা। 18 নম্বর অ্যান্সারটা তোমরা রাইট অ্যান্সারটা দিয়ে দেবে ভাইয়া। যৌগিস্বরের অপর নাম কি, সবার কাছে একটু জানতে চাচ্ছি, যৌগিস্বরের অপর নাম কি, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাইয়া, যৌগিস্বরের অপর নাম কি, সবাই একটু, যৌগিস্বরের অপর নাম কি, সবাই একটু জানিয়ে দাও ভাইয়া। যৌগিস্বরের অপর নাম কি। তাহলে দেখো এই প্রশ্নটা নাও পারতে পারো, এই প্রশ্নের মনে হচ্ছে সন্ধ্যক্ষর। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে ভাইয়া। তাহলে যৌগিস্বরের অপর নাম হলো 18 নম্বর কি হবে, ঘ নম্বর সন্ধ্যক্ষর। ওকে, এই প্রশ্নটা একটু মুখস্থ করে নিও। এই প্রশ্নটা কিন্তু আপডেট প্রশ্ন, নতুন প্রশ্ন আসতে পারে। ভাষার মূল উপকরণ হচ্ছে, উপাদান হচ্ছে, দেখো ভাষার যখন মূল উপাদান আসবে, তখন কি ভাষার মূল উপাদান কি বর্ণ নাকি শব্দ নাকি ধ্বনি নাকি বাক্য, একটু প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে, যারা মাহফুজ লিখেছেন ডি, সবাই লিখেছেন ডি। ওকে ভাইয়া, তোমরা একটু সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। ভাষার মূল উপকরণ কি, ভাষার মূল উপাদান আর উপকরণ, মনে রাখবা উপাদান আর হলো কি উপকরণ, দুইটা জিনিস কিন্তু ভিন্ন, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। ওকে, একটু কমেন্টের মাধ্যমে জানাও ভাইয়া, সবাই একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও, ভাষার মূল উপকরণ কোনটি বা ভাষার মূল উপাদান কোনটি, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও ভাই। সবাই একটু আমরা কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেই, ভাষার মূল উপাদান কোনটি। সবাই 19 নম্বর একটু অ্যান্সারটা জানিয়ে দেই, রাইট অ্যান্সার ঘ নম্বর সবাই দেওয়ার জন্য। ওকে, 18 নম্বর রাইট অ্যান্সার সবাই দেওয়ার জন্য, থ্যাংক ইউ। এখন 19 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা জানিয়ে দিই, ভাষার মূল উপকরণ কোনটি। 19 নম্বর ক বর্ণ, ভাষার মূল উপাদান। যদি মৌলিক কথাটা আসতো তাহলে কিন্তু হয়ে যেত কি ভাইয়া, ধ্বনি। যদি মৌলিক কথাটা আসতো তাহলে কিন্তু হয়ে যেত কি, ধ্বনি। মনে রাখবা ভাষার মূল উপাদান কি, বর্ণ, শব্দ, ভাষা। মনে রাখবা ভাষার মূল উপকরণ কি, বর্ণ, শব্দ, ধ্বনি, বাক্য। দেখো তোমরা কিন্তু এখানে কিন্তু এলোমেলো লাগায় ফেলছো, 19 নম্বর ধ্বনি। ওকে, ভাষার মূল, মূল কথাটা আসলেই দিয়ে দেবা কি ভাইয়া, নিঃসন্দেহে কিন্তু ধ্বনি। ওকে, মূল বা মৌলিক, মনে রাখবা মূল বা মৌলিক কথাটা আসলেই কি দিয়ে দেবো আমরা, মৌলিক দিয়ে দেবো, তাহলে কি ধ্বনি দিয়ে দেবো। দেখো কোনটির মূল স্বর ধ্বনি নয়, দেখো একটু মনে রাখবা, দেখো কোনটি মূল স্বরধ্বনি নয়। এখন দেখো মূল স্বরধ্বনি কি, এটা মূল স্বরধ্বনি, এটা মূল স্বরধ্বনি, এটা মূল স্বরধ্বনি, এটা মূল স্বরধ্বনি, কোনটা হবে ভাইয়া, সবাই একটু আমরা একটু অ্যান্সারটা জানিয়ে দেই। 20 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে, একটু সবাই কমেন্টের মাধ্যমে জানাই। 20 নম্বর। ওকে, সবাই অ্যান্সার সি করার জন্য সবাইকে অন্তঃস্থল থেকে থ্যাংক ইউ এবং কি সাধুবাদ জানাই। তোমরা কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা 100%, লিখে দিলাম আমি, সবাই তোমরা চান্স পাবা 100%। কি জন্য, এত কঠিন প্রশ্ন যখন তোমরা রাইট অ্যান্সার দিতে পারতেছো, তাহলে কি প্রশ্ন কমেন্ট পাবা। এখন 20 নম্বর ভাইয়া, সবাই দেখো মূল স্বরধ্বনি নয়, মূল স্বরধ্বনি নয়, এই যে দেখো এটা কিন্তু যৌগিক স্বরধ্বনি। মূল স্বরধ্বনি নয়, কি জন্য, এই স্বরধ্বনিকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। দেখো এই স্বরধ্বনিকে ভাঙলে পাওয়া যায় স্বরে আ প্লাস রস্য উ, এটা কিন্তু আসতে পারে যুক্ত বর্ণকুটি। ওকে ভাইয়া, এই স্বর, এটা কিন্তু যৌগিক স্বরধ্বনি। ওকে, মূল স্বরধ্বনি নয়। জি ভাইয়া, ওকে সুন্দর। তাহলে দেখো 20 নম্বর সবাই একবার লেখো গ। 20 নম্বর সবাই একটু আমি সবার কাছে দেখতে চাই, 20 নম্বর কি হবে, গ রাইট অ্যান্সার কি হবে, গ নম্বর। ওকে, 21 নম্বর দেখো কণ্ঠ বা জিহ্বা মূল বর্ণ কয়টি। দেখো কণ্ঠ বা জিহ্বা মূল বর্ণ কয়টি,
20টি, 50টি, 5টি নাকি 10টি? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও তো ভাইয়া। ওকে, এভা লিখেছেন 20-এর গ, নাদিয়া লিখেছেন 20-এর গ, ফারিহা আক্তার লিখেছেন 20-এর গ, মাহফুজ লিখেছেন 20-এর গ, আবার নাফিজা লিখেছেন জি ভাই, মানে এই যে আমি যে বলেছি বিশ্ববিদ্যালয় চান্স পাবে, এইটার অ্যান্সার জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে তোমরা সবাই বিশ্ববিদ্যালয় চান্স পাবে আশা করি। এখন পরীক্ষায় দেখো এই সকল প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয় ভাইয়া, এর থেকে কঠিন প্রশ্ন আসে না। হ্যাঁ, বাংলা ব্যাকরণে এর থেকে কঠিন প্রশ্ন আসে না। 21 নম্বর অ্যান্সারটা দিয়ে দিবা। দেখো কণ্ঠ বা জিহ্বা মূল বলা হয় কাকে? 5টি বর্ণকে। ওকে ভাইয়া, তার বর্ণ ক বর্গীয় বর্ণ। ওকে, কি বর্গীয় বর্ণ? ক বর্গীয় বর্ণ 5টি। সুন্দর, মাহফুজ লিখছে 5টি। এখন সবার কাছে একটু জানতে চাচ্ছি এটা কি রাইট? ওকে, তারপরে মুস্তাফিজুল লিখেছেন 21 খ। হ্যাঁ সরি ভাইয়া, 21 ক তুমি কিভাবে লিখলাম মুস্তাফিজুল? ওকে ভাইয়া, তোমার হয়তো মিস্টেক নাকি আমি বুঝতে পারতেছি না। তাহলে 20-এর সি আমি কোনটা, মুস্তাফিজুল ভাইয়া কোনটা লিখছো? আসলে 21 বি হবে। হ্যাঁ সুন্দর, মাহফুজ 21 বি। সঞ্জিদা লিখেছেন 5টি, ইভা লিখেছেন 5টি। সবাই রাইট অ্যান্সারটা দেওয়ার জন্য তাহলে মনে রাখবা এই যে এই 5টি হলো কি ভাইয়া? ক বর্গীয় বর্ণ। ওকে, এটা তোমরা একটু দয়া করে মুখস্থ করে নিবা। ক খ গ ঘ উ। দেখো জিহ্বা মূল বা দন্ত মূল। এখন জিহ্বা মূল, জিহ্বা থেকে যে 5টা বর্ণ উচ্চারিত হয়, হ্যাঁ বর্ণ কোনটি? জিহ্বা মূল বর্ণ কোনটি? এখন দেখো জিহ্বা মনে রাখবা একবার, কণ্ঠধ্বনি তালব্য ধ্বনি, তালব্য কিন্তু জিহ্বা থেকে উচ্চারিত হয়। এখন দেখো ক, এটা ন তো জিহ্বা থেকে উচ্চারিত হয় না। ওকে, গ কি জিহ্বা থেকে উচ্চারিত হয়? ত থ কি জিহ্বা থেকে উচ্চারিত হয় নাকি ক ক একটু জিহ্বা থেকে একটু প্রশ্ন কিন্তু আলাদা আছে। একটু ভাববা তারপরে অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে ভাইয়া, একটু ভাববা তারপরে অ্যান্সারটা দিয়ে দিবা, সুন্দরভাবে অ্যান্সার দেবে। দেখো জিহ্বা বাকি, আমি বলছিলাম কণ্ঠ। ওকে, জিহ্বা বাকি কণ্ঠ বা গলা। ওকে ভাইয়া, সুন্দরভাবে মনে রাখবা। নাদিয়া লিখেছেন ঘ নম্বর ক, আর আরেকজন লিখছে কি? সামজিদা লিখেছেন এ নম্বর। ভাইয়া এটা কোনটার এ আমি ঠিক বুঝতে পারতেছি না, একটু প্লিজ মার্কিং করে দিবা। কোনটার এ বলতেছো? 22-এর এ নাকি 21-এর এ নাকি 23-এর এ? একটু সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে, তাহলে দেখো 22-এর ডি কণ্ঠধ্বনি। ওকে, সবাই জিহ্বামূল, সবাই 22-এর সি হবে। আচ্ছা থ, ত থ। আচ্ছা সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও, এটা নিয়ে আমি তারপরে আলোচনা করি। সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া, কি জিহ্বামূল বর্ণ কোনটি? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও, জিহ্বা মূল বর্ণ কোনটি? সবার কাছে একটু জানতে চাচ্ছি, জিহ্বা মূল বর্ণ কোনটি? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। সবার অ্যান্সারের অপেক্ষায় আমি রইলাম। জিহ্বা মূল বর্ণ কোনটি? সবাই একটু অ্যান্সারটা দাও, তারপর আমি বলতেছি। ওকে ভাইয়া, জিহ্বা মূল বর্ণ কোনটি? সবাই একটু অ্যান্সারটা দাও। সবাই একটু আমরা ভেবে চিন্তায় অ্যান্সার দেই। সবাই একটু কি করি, আমরা একটু ভাবি, আগে ভাবি তারপরে অ্যান্সারটা দিই। সবাই একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি। 22 এবার লিখছেন ক। ওকে, ত থ দ ধ দন্তেন্ন, তাই না? আমি লিখলাম কি ত থ দ ধ তারপরে দন্তেন্ন, কিন্তু আমি কিন্তু ট ঠ ড ঢ ড ঢ মূর্ধন্য, মনে রাখবা। এখন দেখো একটা আছে দন্তেন্ন, এইটাতে দন্ত ধ্বনি। এখন দন্ত শব্দের অর্থ কিন্তু দাঁত, দাঁত থেকে উচ্চারিত হয়েছে, কিন্তু দাঁত থেকে জিহ্বা মূল কিন্তু আসে নাই। এখন জিহ্বা মূল হবে কোনটা? তালব্য, যেটা তালব্য বর্ণ আসে। ত থ অর্থাৎ কি চ ছ বর্গীয় জ ঝ আর হলো কি ভাই উ। তাহলে কিন্তু এই 5টার মধ্যে অ্যান্সার করার কথা ছিল, কিন্তু এই যে এই 5টার মধ্যে কি নাই? অ্যান্সার কিন্তু নাই। ওকে, অ্যান্সার কিন্তু নাই। তখন একটা কথা মনে রাখবে, কাছাকাছি অ্যান্সার ঘ হতে পারে, ন হতে পারে, এক্স্যাক্টলি একটা কোনো কিন্তু সঠিক অ্যান্সার পাওয়া যায়নি। ওকে, তাহলে মনে রাখবা এর সঠিক অ্যান্সার কি হয় ভাই? চ ছ বর্গীয় ছ। উ যদি থাকতো তাহলে কিন্তু জিহ্বা মূল হতো। ওকে, তাহলে মনে রাখবা তোমরা অ্যান্সার করলে ক করবা। ওকে, তারপরে দেখো কোনটি অ এর বিবৃত বা অস্বাভাবিক উচ্চারণ আছে কোন শব্দে? ওকে, এই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দাও তোমরা সবাই একটু ভাইয়া। 23 নম্বর অ্যান্সারটা দিয়ে দেই। অ এর বিবৃত উচ্চারণ আছে কোনটাতে? এটা সবাই একটু দ্রুত আমরা 23 নম্বর অ্যান্সারটা দিয়ে দিই। ওকে, সবাই একটু আমরা কি করি, 23 নম্বর অ্যান্সারটা দিয়ে দিই ভাইয়া। অ এর বিবৃত কোনটা আছে উচ্চারণ, এটি সবাই একটু আমরা, তোমরা একটু দ্রুত দিয়ে দাও। অ এর বিবৃত, এটা কিন্তু পারার কথা। দেখো অনেক, কত, অনেক, মন, অনেক, অমত, অতুল নাকি অনেক, অধীর? এটা সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেয়। 23 নম্বর অ্যান্সারটা একটু সবাই দিয়ে দেখো। অনেক, অত, কত। এখন অনেক কিন্তু এটা হতে পারে কত, এটা স্বাভাবিক। অনেক, মন, এটাও হতে পারে। অমল, অতুল, এটা সবাই একটু জানিয়ে তারপরে এটা অ্যান্সারটা দাও। 23 নম্বর অ্যান্সার তোমাদের অপেক্ষায় আমি রইলাম। বা 23 নম্বর সবাই আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি, এটা কিন্তু কঠিন প্রশ্ন। দেখো এ এর বিবৃত, এখন বিবৃত শব্দের অর্থ কিন্তু অস্বাভাবিক, হ্যাঁ বা স্বাভাবিক। বিবৃত বা কি স্বাভাবিক উচ্চারণ আছে কোনটিতে? স্বাভাবিক, এক কথা মনে রাখবা, স্বাভাবিক উচ্চারণ আছে কোনটিতে? 23-এর ডি অনেক, অধীর। ওকে, সবাই একটু অ্যান্সারটা করার চেষ্টা করি। সবাই একটু অনেক
সবাই একটু আমরা অ্যান্সারটা করার চেষ্টা করি। 23 নম্বর অতি দ্রুত আমরা অ্যান্সারটা করার চেষ্টা করি ভাইয়া। তাহলে দেখো 23 হবে কি ডি নম্বর, একটু মুখস্থ করে নিবা। তারপর দেখো 24 নম্বর, কোন চারটি বর্ণকে উষ্ম ব্যঞ্জন বলা হয়? উষ্ম ব্যঞ্জন। এখন দেখো কোন চারটি বর্ণকে উষ্ম ব্যঞ্জন বলা হয়? কোন চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলা হয়? উষ্ম, উষ্ম কিন্তু জানো তোমরা, উষ্ম। একটু সবাই একটু অ্যান্সারটা দিয়ে যাও। 24 নম্বর, 24 নম্বর অ্যান্সারটা তোমরা দিয়ে দাও। দেখো এক কথায় কি উষ্ম বর্ণ, আমি বলতে পারতাম কিন্তু শীষ ধ্বনি কোনটি। ওকে, শীষ ধ্বনি কিন্তু বলতে পারতাম। 24 নম্বর রাইট অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দিবা ভাইয়া। 24 নম্বর সবাই রাইট অ্যান্সার 23-এর রাইট অ্যান্সারটা দেওয়ার জন্য ধন্যবাদ। এখন 24 নম্বর, কোন চারটি বর্ণকে বলা হয় উষ্ম ব্যঞ্জন বর্ণ? উষ্ম বর্ণ, এটা সবাই দেখো। 24 নম্বর রাইট অ্যান্সারটা একটু দিয়ে দাও। ক থেকে চ পর্যন্ত, এটা তো জীবনে হবে না, এটাও তো জীবনে হবে না। এটা সবাই একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। দেখো 24 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে ভাইয়া? সবাই একটু উষ্ম বর্ণ কোনটা হবে 24, এটা সবাই আমরা অতি দ্রুত অ্যান্সারটা করার চেষ্টা করি। ওকে, সবাই আমরা অতি দ্রুত অ্যান্সারটা করার চেষ্টা করি ভাইয়া। সবাই আমরা কি করি? অতি দ্রুত অ্যান্সারটা দিয়ে দিই। সবাই আমরা অতি দ্রুত অ্যান্সারটা দিয়ে দেই। সবাই সবাই আমরা একটু দ্রুত ভাইয়া অ্যান্সারটা দিয়ে দেই সবাই। দেখো এটা কিন্তু তোমাদের পারার কথা ভাইয়া, এটা কিন্তু পারবা, আমি আশা করি তোমরা, আমি আশাবাদী তোমরা এটা পারবা। তাহলে দেখো 24 গ নম্বর, শীষ ধ্বনি বলা যেত কিন্তু শীষ। ওকে ভাইয়া, শীষ ধ্বনি কিন্তু বলতে পারতাম, কিন্তু শীষ বলি নাই, উষ্ম বলছি। তাহলে দেখো গ নম্বর রাইট অ্যান্সার। ওকে, তারপরে বাংলা বর্ণমালা কোন দুটি যৌগিক স্বর বা কোন দুটি বর্ণ ধরে রয়েছে? দেখো বা পার্থক্য নেই, কোন দুটি বর্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখো একটা কথা মনে রাখবা, কোন দুটি বর্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। একটু কমেন্টের মাধ্যমে আমি একটা উচ্চারণ লিখি। দেখো লিখলাম হলো রং, বা আমি লিখলাম হলো কি রং। দেখো কোনো বর্ণের মধ্যে পার্থক্য নেই। সবাই একটু 25 নম্বর রাইট অ্যান্সারটা জানিয়ে দিবা। ওকে ভাইয়া, 25 নম্বর রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। আমি রং লিখছি, তাহলে মনে রাখবা এই যে এই দুটা বর্ণের মধ্যে কি কোনো পার্থক্য নেই, ও আর হলো অনেশ্বর। ওকে, ও আর কি অনেশ্বর। ওকে ভাইয়া, এই দুটি কি বর্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। 25 হবে কি রাইট অ্যান্সারটা সবাই একটু জানিয়ে দাও। 25 মাহফুজ লিখেছেন বি নম্বর। ওকে, সবাই একটু আমরা রাইট অ্যান্সারটা করে দেই। 25 নম্বর, 25 নম্বর কি হবে? সবাই একটু রাইট অ্যান্সারটা আমরা করে দেই। দেখো মাহফুজ লিখেছেন বি নম্বর, সবার কাছে একটু জানতে চাচ্ছি 25 কি হবে ভাইয়া? তাহলে 25 দেখো কি হবে, বি নম্বর হবে। এখন দেখো ধ্বনিতত্ত্বের ভেদে নিম্নে কোন ধ্বনি অন্তরগুলো থেকে আলাদা? ধ্বনিতত্ত্ব ভেদে। এখন ধ্বনিতত্ত্ব আমি কিন্তু পড়লাম, এই যে কি আছে জিহ্বা, হাত, তারপরে কি তালু, আর একটা ঠোঁট। এখন কিন্তু এটা বা সবাই দেখো, সঞ্জিতা লিখেছেন 25 বি, অন্তরা লিখেছেন বা রানী লিখেছেন 25 বি, এভা লিখেছেন 25 বি, হ্যাঁ। তারপরে দেখো জয়িতা লিখেছেন 25 বি, সবাই কিন্তু 25 বি লিখছো। এই 25 বি অ্যাডমিশনে গিয়েও দাগাই দিবা 25 বি, ইনশাল্লাহ এই প্রশ্নটা কিন্তু আসবে। এখন দেখো 26টা ধ্বনি কিন্তু আমি জানি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণকে 5 ভাগে ভাগ করা হয়, সরি 2 ভাগে ভাগ করা হয়, আর একটা হলো স্পর্শ বর্ণকে কিন্তু 5 ভাগে ভাগ করা হয়। এই 5 ভাগের মধ্যে কি বলা হয়? ধ্বনির আলাদা আলাদা রূপ। দেখো কোনটি 26 নম্বর, এটা কিন্তু কি হবে? দেখো একটু সুন্দরভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ধ্বনিতত্ত্ব ভেদে নিম্নে কোন শব্দটি অন্তগুলো থেকে আলাদা? এখন দেখো কণ্ঠধ্বনিও আছে, কিন্তু কণ্ঠ বা জিহ্বা ধ্বনিও আছে, তালব্য ধ্বনিও আছে, ঠোঁট বা উষ্ঠ ধ্বনিও কিন্তু আছে, কিন্তু হাতের কি ধ্বনি আছে? কোনো হাত দিয়ে কোনো ধ্বনি বের হয়? হাত দিয়ে কি কোনো অক্ষর বের হয়? এটা কিন্তু নাই। তাহলে দেখো 26 নম্বর কি অ্যান্সার হবে? সবাই একটু জানিয়ে দেই আমরা। 26 নম্বর একটু আমরা দ্রুত অ্যান্সার করার চেষ্টা করি। 26 লিখেছেন মন, লিখেছেন 25 খ। 26 নম্বর সবাই আমরা একটু দ্রুত অ্যান্সারটা দেই। মাহফুজ লিখেছেন 26 খ, মানে কি তালু, হাত। ওকে ভাইয়া, হাত থেকে কিন্তু কোনো বর্ণ উচ্চারিত হয় না। এখন দেখো এটাও কিন্তু পারার কথা, ওই স্বর কোনটি? এটা কিন্তু মৌলিক নাকি যৌগিক স্বরধ্বনি? এটা কিন্তু তোমরা জানো। সঞ্জিতা লিখেছেন 26 কি 26 খ, 26 খ লিখেছেন সঞ্জিতা। তারপরে দেখো কি আছে, দয়িতা লিখেছেন 26 খ, অন্তরা লিখেছেন 26 খ। এখন দেখো ওই কারকে ভাঙলে কি পাওয়া যায়? স্বরেয়া প্লাস রস্যও পাওয়া যায়, এটা হলো যৌগিক স্বরধ্বনি। ওকে ভাইয়া, কি এটা কিন্তু নিঃসন্দেহ গ। 27 কি হবে? নিঃসন্দেহ গ হবে। ওকে 27 সি। ওকে ভাইয়া, বাংলা বর্ণমালা কোন লিপির বিবৃত রূপ? এখন দেখো এই প্রশ্নটা কিন্তু আসে খরস্রয় লিপির। এই প্রশ্নটা একটু আমরা উদাহরণ দেই। দেখো এই প্রশ্নটার উদাহরণ তোমরা দিয়ে দাও। দেখো ভাইয়া, কি এই প্রশ্নটা কি করি আমরা একটু উদাহরণ দেই। দেখো হ্যাঁ 26 বি সবাই লিখছে, 27 সি। এখন 28 দেখো বাংলা বর্ণমালা কোন লিপির বিবর্তিত রূপ? এখন দেখো খরস্রয় লিপি, সংস্কৃত লিপি, ব্রাহ্মী লিপি নাকি অষ্টলিপি? এটা তো অষ্টলিপি, সর্বপ্রথম বাদ দেই। এটা সবাই দেখো, সবাই ভাইয়া সবাই 28 নম্বর অ্যান্সারটা আমরা দ্রুত একটু জানিয়ে দেই। 28 নম্বর অ্যান্সারটা একটু আমরা কি করি, একটু দ্রুত জানিয়ে দেই। 28 সি ব্রাহ্মী লিপি, সবার কাছে একটু জানতে চাচ্ছি ভাইয়া সবাই। আমি যদি বলতাম কোরআন, ওকে, আমি যদি বলতাম কি কোরআন,
এখন এটা কোনটা বানান সঠিক বলো তো? রাইট স্পেলিং কিন্তু আসবে কোরআন আর নাকি কোরআন, কোনটা আসবে? এক নাকি দুই? আমি দিলাম এটা এক, এটা দুই, কোনটা দেখো তো? কোরআন বানান কোনটা? কয় ওকার হবে নাকি কয় হস্য হবে? সবাই 28 লেখো কি বাম লিপি। এখন দেখো এই যে খরস্রই লিপি হলো, এটা হলো কি, যেটা কোরআন শরীফ সেটা হলো খরস্রই লিপি, আর বাম লিপি যেটা আমরা বাম দিক থেকে পড়ি সেটা হলো বাম লিপি, যেটা আমরা ডান দিক থেকে পড়ি এটা হলো কি? এখন সুন্দরভাবে এটা বলো, টপ টপ টপা টপ। এই দেখি এটা কি অসমীভবন, সমীভবন, ব্যঞ্জন বিকৃতি না বিষমীভবন? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। টপ টপ 29 নম্বর অ্যান্সারটা সবার কাছে একটু জানতে চাচ্ছি। 29 নম্বর অ্যান্সারটা তোমরা দিয়ে দিবা ভাইয়া। টপ টপ সমান সমান টপা টপ, এটা কি হবে? দেখো আমি বললাম কি, যখন কোনো বর্ণ কি আমি দ্রুত উচ্চারণ করার সময় যখন কি এক ধাক্কা দিয়ে শব্দ হয়ে গেছে টপ টপ হয়ে গেছে, কি ভাইয়া দেখো টপ টপ হয়ে গেছে, টপা টপ। ওকে, টপা টপ, তাহলে কি হবে? অসমীভবন, সমীভবন, ব্যঞ্জন বিকৃতি নাকি বিষমীভবন? সবাই একটু অ্যান্সার দাও। 29 নম্বর সবাই একটু অ্যান্সার দাও। 29 নম্বর সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি। টপ টপ সমান সমান টপা টপ, এটা কি হয়ে যাবে? সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেয় ভাইয়া। টপ টপ টপা টপ, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেয়। তাহলে দেখুন মাহফুজ লিখেছেন এ, ওকে 2 নম্বর হবে, সুন্দর, কয় ওকার হবে কিন্তু। হ্যাঁ মাহফুজ লিখেছেন এ, 29 এ, নিঃসন্দেহে মাহফুজ এটা তুমি ভুল করছো। তাহলে দেখো সমীভবন, একটা কথা মনে রাখবা, যদি দ্রুত উচ্চারণ হয় তাকে কি বলা হয়? সমীভবন। একটু সবাই সাধুভাবে লেখো। হ্যাঁ 29 নম্বর সবাই লেখো একটু খ নম্বর, সমীভবন। ওকে, সমীভবন হবে কিন্তু 29 খ, কারোর অ্যান্সারটাই রাইট হয় নাই, 29 সবার অ্যান্সারটা ভুল। হ্যাঁ অ্যান্সারটা 29 হবে কি টপ টপ টপা টপ, এটা হলো কি ভাইয়া? সমীভবনের উদাহরণ। ব্যঞ্জন বিকৃতি যদি কি ভাবছো, টপ টপ এখানে একটা টটা বাদ দিয়ে দিতে, তাহলে কিন্তু ব্যঞ্জন বিস্তৃত হয়েছে তো। ওকে তাহলে বি হবে 29 নম্বর, কি হবে? বি নম্বর রাইট অ্যান্সার হবে। তাহলে কি বি নম্বর। দেখো 30 নম্বর, দেখো শব্দের মধ্যে দুটি ব্যঞ্জন পরস্পর স্থান পরিবর্তন করাকে কি বলা হয়? এইবার একটু বলো। দুটি ব্যঞ্জন, মনে করো আমি লিখলাম কলা, এখন কলা না লিখলাম লাখ, ব্যঞ্জন কি করলাম? পরিবর্তন করে দিলাম। দেখো আমি লিখছি কলা, কলা থেকে হয়ে গেছে লাখ। ওকে আমি লিখলাম হলো কি নখ, কন আমি লিখলাম কান, আমি লিখলাম কি কান, হয়ে গেল কি নকা। দেখো কি হলো, আমি বর্ণ পরিবর্তন করে দিলাম। দুটির মধ্যে কি হয়েছে? ব্যঞ্জন পরিবর্তন করলে কি হয়? এটি সবাই একটু জানিয়ে দাও। ধ্বনি বিপর্যয়, এটি সবাই একটু জানিয়ে দাও ভাইয়া, সবার কাছে জানতে চাচ্ছে। 30 নম্বর সবাই একটু জানিয়ে দাও, যদি আমি ধ্বনি পরিবর্তন করে ফেলি তাহলে কি হবে? সবাই একটু দ্রুত জানিয়ে দাও, যদি দুটি ধর্মের মধ্যে কি হয়েছে, ব্যঞ্জন বর্ণের মধ্যে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জন যদি পরপর স্থান করে দেই, পরিবর্তন করে দেই, তাহলে কি হবে? সবাই একটু জানিয়ে দাও সবাই। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসবে। ওকে ভাইয়া এই প্রশ্ন কিন্তু আসবে। আমি আবার বলে দিলাম, শব্দের মধ্যে দুটি ব্যঞ্জন যদি পরস্পর পরিবর্তন হয় তাহলে কি হয়? সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দাও। দেখো মাহফুজ লিখেছেন বি, সবার কাছে একটু জানতে চাচ্ছি, খালি মাহফুজ না, সবাই একটু মনে রাখবা কিংবা ধ্বনি বিপর্যয়। ওকে এক কথা মনে রাখবা, ধ্বনি যদি পরিবর্তন হয়ে যায়, এই যে দেখো আমি লিখলাম কলা, কলা থেকে হয়ে গেল কি লাখ, আমি লিখলাম কান, কান থেকে হয়ে গেল কি নকা। ওকে ভাইয়া এইটা হলো কি ভাইয়া? সবাই মনে রাখবা ধ্বনি বিপর্যয়। এখন দেখো কে লিখেছেন, মন লিখেছেন খ নম্বর, ইভা লিখেছেন খ নম্বর, মুস্তাফিজুল লিখেছেন খ নম্বর, রানী লিখেছেন খ নম্বর, মাহফুজ লিখেছেন খ নম্বর। সুন্দর ভাইয়া, এই প্রশ্ন কিন্তু তোমাদের আসবে এই পরীক্ষায়, কিন্তু পরীক্ষা দিয়ে বসলেই আসবে। তারপর দেখো আলমারি শব্দটি এসেছে কোনটি? এখন আলমারি শব্দ এসেছে, দেখো আলমারি থেকে, আলমারি থেকে, আল আলমারিরা থেকে নাকি আলমারি থেকে? এখন একটা কথা, সবাই একটু আমরা দ্রুত অ্যান্সারটা দিয়ে দেবো। 31 নম্বর দেখো আলমারি শব্দটি এসেছে কোন শব্দ থেকে? এখন আমি কিন্তু তোমাদের বলেছিলাম, যদি একটা দেশ আমাদের বাংলাদেশি শব্দ বাদে অন্য যে কোনো শব্দ লিখতে যাই তাহলে কিন্তু রস্বীকার হয়। ওকে ভাইয়া তাহলে তোমরা একটু একটু সঠিক অ্যান্সারটা দিয়ে দাও তো। আলমারি শব্দটি এসে আলমারি, আলমাতি থেকে, আলমারি থেকে, সবাই একটু জানিয়ে দাও সবাই। 31 নম্বর কি হবে একটু সবাই আমরা একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দেই। 31 নম্বর সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দেই ভাইয়া। আলমারি থেকে একটু 31 নম্বর জানিয়ে দেই, আলমারি শব্দটি কোথায় থেকে এসেছে? ওকে সবাই একটু দ্রুত জানিয়ে দাও ভাইয়া, আলমারি শব্দটি কোথায় থেকে এসেছে? সবাই একটু দ্রুত জানিয়ে দাও, তোমাদের কমেন্টের অপেক্ষায়। সবাই একটু আমরা কি করব, দ্রুত অ্যান্সারটা জানিয়ে দেবো। সবাই তোমরা একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়া, দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো, কারণ তোমরা একটু সবাই দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো। ওকে 31 নম্বর সবাই একটু আমরা দ্রুত অ্যান্সার করে দেই। 31 সবাই একটু দেখো, আলমারি থেকে, আলমারি। ওকে নিঃসন্দেহে কি, নিঃসন্দেহে কিন্তু খ নম্বর। ওকে ভাইয়া আলমিরা থেকে হবে না, আলমারি থেকে আলমারি, এটা কিন্তু পর্তুগিজ শব্দ। ওকে ভাইয়া
পর্তুগিজ শব্দ কিন্তু আলমারি, আলপিন, আনারস, সাবান, গামছা, বালতি। ওকে ভাইয়া, এগুলো কিন্তু সব কি পর্তুগিজ শব্দ। কেরানি, জানালা, পাদ্রি, পিস্তল, আলমারি, আলপিন, আনারস। ওকে ভাইয়া, তাহলে কি, তাহলে মনে রাখবা কি আলমারি কি থেকে 31 নম্বর হবে 2 নম্বর খ নম্বর থেকে, আলমিরা থেকে, অর্থাৎ রস্মিকার। এখন দেখো শরীর, শরীর, এখন শরীর, শরীর, এই যে একটা কি হয়েছে, বর্ণের পরিবর্তন হয়ে গেছে। যদি বর্ণের ভাইয়া লাস্টের বর্ণ যদি পরিবর্তন হয় তাহলে কি বর্ণ বিচ্যুতি, নাকি বিষমী ভবন, নাকি অভিশ্রুতি, নাকি বর্ণ বিকৃত? এটা সবাই অ্যান্সারটা জানিয়ে দাও তো। 32 নম্বর সবাই রাইট অ্যান্সারটা দিয়ে দাও তো ভাইয়া। 32 নম্বর শরীর থেকে হয়ে গেছে সলিল, শরীর থেকে কি হয়ে গেছে সলিল। দেখো ব্যঞ্জন একটা কি হয়েছে, ব্যঞ্জন বর্ণের একটা বর্ণের পরিবর্তন হয়ে গেছে ভাইয়া, একটা বর্ণের কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। এই যদি বর্ণের পরিবর্তন হয় তাহলে কি হয়, সবাই একটু জানিয়ে দাও, সবাই একটু তোমরা জানিয়ে দিবা। যদি দেখো কি হয়েছে, শরীর থেকে হয়ে গেছে সলিল, যদি বর্ণের পরিবর্তন হয়ে যায় তাহলে কি হয়, সবাই একটু আমরা জানিয়ে দেই, সবাই একটু দ্রুত আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি ভাইয়া। দেখো যদি বর্ণ পরিবর্তন হয়ে যায় তাহলে কি হয়, সবাই তোমরা একটু জানিয়ে দাও, সবাই একটু আমরা কি করবো, একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো তারপরে আমি দ্রুত অ্যান্সারটা দিয়ে দিই। 32 নম্বর দেখো সকল 31 নম্বর রাইট অ্যান্সার শরীর থেকে যদি ব্যান্ড বর্ণবিকৃত, নাকি বিষমী ভবন, নাকি অভিশ্রুতি, নাকি বর্ণ বিকৃতি, এটি সবাই জানা। 32 নম্বর বি নম্বর বিষমী ভবন, সবাই একটু জানাও। ওকে, মন রেখেছেন বিষমী ভবন, রানী রেখেছেন বিষমী ভবন, মাহফুজ রেখেছেন বিষমী ভবন। তাহলে তোমরা যেহেতু বিষমী ভবন বলছো, আমি কি না বলে পারি? তাহলে নিঃসন্দেহে বিষমী ভবন মনে রাখবা। ওকে, আমরা উদাহরণ যদি দেখি তাহলে আমরা প্রশ্ন কিন্তু বুঝতে সুবিধা হয়। ব্যঞ্জন একই প্রশ্ন দেওয়া হয়েছে, এটা প্রশ্ন বাদ। দেখো কি বলা হয়েছে, কোনটি প্রগত প্রগত সমীভবনের, প্রগত সমীভবনের উদাহরণ। প্রগত, আমি কিন্তু বলছিলাম প্রগতটা কি, পরাগত কি। এখন প্রথম স্বর প্রগত, প্রথম স্বরের পরিবর্তন যদি কি হয়, দ্বিতীয় স্বর পরিবর্তন হয়। অর্থাৎ আমি লিখলাম হলো স্বরে আ, দেখো আমি লিখলাম কি স্বরে আম, এই স্বরে আম মা পিছনে আমি কি লিখলাম, আমা লিখলাম। তাহলে প্রথমটার জন্য কি হলো, দ্বিতীয়টা যদি পরিবর্তন হয় তাহলে দেখো আজি সমান সমান কি আইজ, কান্না সমান কাদনা, তারপরে রিক্সা সমান সমান রিক্সা। দেখো তোমরা একটু অ্যান্সারটা দিয়ে দিবা সবাই। 34 নম্বর অ্যান্সারটা দিয়ে দিবা ভাইয়া, কি কোনটি প্রগত স্বর, দেখো প্রগত সমীভবনের উদাহরণ। সবাই একটু উদাহরণটা দিয়ে দিবা ভাইয়া, সবাই একটু উদাহরণটা দিয়ে দেয়, কোনটি প্রগত এর উদাহরণ। প্রগত, দেখো কান্না থেকে কি হয়েছে, দ্বিতীয়টা পরিবর্তন। দেখো কান্না আসলে ভাইয়া কি হয়েছে, দ একটা কিন্তু আলাদা তথ্য দিয়েছি। তাহলে 34 নম্বর কি হবে, 34 নম্বর সবাই একটু দেখো, 34 নম্বর কি হবে, বি নম্বর, 34 নম্বর খ নম্বর সবাই অ্যান্সারটা দিয়ে দিচ্ছ। ওকে, 32 নম্বর সবাই রাইট অ্যান্সার করেছো। আশা করি 32 নম্বর পরীক্ষাতে যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেলে পাবা। এখন দেখো 34 নম্বর একটু অ্যান্সারটা বি নম্বর। দেখো এই যে 2 নম্বর বর্ণের কি হয়েছে ভাইয়া, বর্ণ পরিবর্তন হয়েছে। তাহলে দেখো প্রথমটার জন্য যদি কি হয়, 2 নম্বর বর্ণ পরিবর্তন হয় তাহলে কি হয়, তাহলে হবে হলো প্রগত, মনে রাখবা। আর 2 নম্বরটার জন্য যদি 3 নম্বর পরিবর্তন হয় তাহলে কি পরাগত, আমি কিন্তু মনে রাখবো। তাহলে 34 নম্বর নিঃসন্দেহে কি নম্বর অ্যান্সার, রাইট অ্যান্সার হলো বি। মাহফুজ দেখেছেন 34 বি। ওকে ভাইয়া, সবাই দেখো 34 কি হবে, তাহলে বি হবে। দেখো 34 বি। তারপর দেখো ধ্বনি পরিবর্তনের নিয়ম করতে, এখন দেখো ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন কোথায় আলোচনা বেশি হয়, আমি লিখলাম কি ধ্বনি তত্ত্ব আলোচনা করা হয়। কি তত্ত্বে, ধ্বনি তত্ত্বের মধ্যেই কিন্তু ধ্বনি তত্ত্ব সন্ধি নত্ব তত্ত্ববন্দী, ধ্বনি তত্ত্ব সন্ধি নত্ব তত্ত্ববন্দী। তাহলে ধ্বনি তত্ত্বের মধ্যে ধ্বনি তত্ত্ব আলোচনা বিষয় হয়। রাইট অ্যান্সার কি হবে ভাইয়া, রাইট অ্যান্সার কিন্তু খ। তাহলে 36 নম্বর কোনটি ব্যঞ্জন বিস্তৃতির উদাহরণ। দেখো ব্যঞ্জন বিস্তৃতি যখন কি হয়েছে, ব্যঞ্জন বিস্তৃতি যখন কি হয়েছে, একটা ব্যঞ্জন কি হবে আলাদাভাবে ভিন্নভাবে উচ্চারিত হবে, তাহলে কি ব্যঞ্জন বিস্তৃতি হবে। তাহলে রাইট অ্যান্সার হলো কি ভাইয়া, রাইট অ্যান্সার হলো খ। ওকে, রাইট অ্যান্সার কি হবে, খ অ্যান্সার মনে রাখবা। তারপর দেখো কোনটি অপনিহিত এর উদাহরণ। আমি বললাম কি প্রথম রস্যইকার যদি কি, পরের রস্যইকার যদি কি হয়, আগে উচ্চারিত হয়। দেখো হর্ষ, হরিশ, হর্ষ হরিশ, আজ, আজি, এই যে উদাহরণটা দেখো 37 নম্বর, 37 নম্বর উদাহরণটা দেখো ভাইয়া কি আজি, এই যে আজ রস্যই সরকার তো কি হয়েছে, পরের রস্যইকার কিন্তু আজই উচ্চারণ, আগেই উচ্চারিত হয়েছে। সেই জন্য তোমরা যখন বেশি বেশি কি করবা, উদাহরণ দেখবা, তখন কিন্তু বুঝতে পারবা। তাহলে যখন পরের রস্যইকার, অর্থাৎ এই রস্যইকারটা কখন উচ্চারণ করা হওয়ার কথা ছিল, পরে উচ্চারণ করা কথা ছিল, তখন দেখো পরে উচ্চারণ না করে দেখো আমি এই যে এর আগেই আমি উচ্চারণ করে দিলাম আজ। তাহলে হবে কি ভাইয়া 37 নম্বর নিঃসন্দেহে। এই প্রশ্নটা কিন্তু আসবে, যদি অপনিহিত জিনিসটা কি পরের রস্যইকার যদি কি হয় আগে উচ্চারিত হয় তাহলে কি ওইটা হলো অপনিহিত। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা। তবে নিচের কোনটি দেখো আদি সরাগম। এক কথা মনে রাখবা, যদি কি হয় আদিতে কোনো কিছু কি হয়, আদিতে কোনো কিছু আমি যোগ করি সেটা হলো আদি সরাগম। সরালোপ কিন্তু বোঝায় নাই, সরলোপ শব্দের অর্থ হলো বাদ। আদি সরাগম, দেখো আদিতে কি বলা হয়েছে, যদি আমি কোনো কিছু স্বরবর্ণ যোগ করি আদিতে, যেমন দেখো স্কুল। ওকে ভাইয়া, গ্লাস, গয় একার, একার দেওয়া হয়েছে গ্লাস নাকি স্কুল, তোমাদের কাছে প্রশ্ন। দেখো 38 নম্বর ক হবে নাকি ক হবে নাকি গ হবে, একটু সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও। 38 সি নাম্বার নিঃসন্দেহে
ওকে ভাই স্কুল দেখো এই যে রস্বইকার কি হয় স্বরবর্ণ আমি কি করে দিয়েছি যোগ করে দিয়েছি। ওকে 37 নম্বর কি হবে, আচ্ছা 37 নম্বর ইভা লিখলা খ, আচ্ছা 37 নম্বর খ ঠিক আছে। 38 নম্বর কি হবে ভাইয়া, 38 নম্বর সি। ওকে রাইট অ্যান্সার 38 নম্বর কি হবে, সি হবে নিঃসন্দেহে, কিন্তু 38 নম্বর কি হবে, সি হবে। একটু দয়া করে তোমরা মুখস্থ করার চেষ্টা করে নিবা। ওকে তাহলে দেখো তক্ক থেকে তক্ক একটা আলাদা তথ্য দিছি। ওকে ভাইয়া যদি আলাদা কোনো কিছু যোগ করা হয় তখন কি হয়, এই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিবা 39। 38 রানী লিখেছেন 38 সুন্দর। ওকে ভাইয়া সবাইকে দেখো 39 নম্বর একটু প্রশ্ন অ্যান্সারটা জানিয়ে দেবো, 39 নম্বর প্রশ্নের অ্যান্সারটা জানিয়ে দেবো। যদি কি তক্ক থেকে হয়ে গেছে তক্ক, অতিরিক্ত তথ্য দিয়েছি, যদি অতিরিক্ত তথ্য দেই তাহলে কি হয় একটু সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দিবা। ওকে ভাইয়া অতিরিক্ত তথ্য যদি আমি কোনো কিছু যদি অতিরিক্ত বর্ণ যোগ করি তাহলে কি হয়, সবাই একটু দ্রুত জানিয়ে দাও। ওকে ভাইয়া আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, দেখো অতি দ্রুত তোমরা জানিয়ে দাও। 38 নম্বর 39 নম্বর একটু দ্রুত জানিয়ে দাও ভাইয়া। 39 নম্বর ওকে 38 নম্বর সবাই রাইট অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করেছো। এখন 39 নম্বর দেখো তক্ক থেকে হয়ে গেছে তক্ক, ব্যঞ্জন বিকৃতিস্বর নাকি রকারের লোপ নাকি কি স্বরলোপ নাকি অভিশ্রুতি, সবাই একটু অ্যান্সার দাও। 39 নম্বর 38 নম্বর সবাই রাইট অ্যান্সারটা দিচ্ছ। 39 নম্বর বি নম্বর কি রকারের লোপ। এখন দেখো সবাই একটু দেখো অতিরিক্ত তথ্য দেওয়া যদি কি হয় ভাইয়া 39, আমি কিন্তু বোঝালাম এই যে রকার এর কিন্তু আরেকটা এই রেফের কিন্তু আরেকটা কি আছে এই র, যখন আমি প্রত্যয় করব প্রত্যয়ের ছাদতে যাব 2 নম্বর বর্ণে যদি 2 নম্বর বর্ণে যদি র থাকে বা রেফ থাকে সর্বদাই 2 নম্বর বর্ণের জন্য কি দেব, রিকার দেব। ওকে এই রিকার হবে। ওকে ভাইয়া যেমন পরিষ্কার পরিযোগকার, ওকে ভাইয়া পরিযোগকার এটা কিন্তু আসবে এরকম ভাবে। তাহলে কি ভাইয়া নিঃসন্দেহে 39 ইভা লিখলা ক নম্বর বর্ণোদিত। এখন দেখো বর্ণোদিত্তর এখানে একটু ভাইয়া দেখো, হ্যাঁ একটু সবাই একটু অ্যান্সার দেখো। 39 ইভা তুমি লিখেছো ক নম্বর বর্ণোদিত্ত। এখন বর্ণোদিত্ত নাকি দেখো রকারের লোপ, একটু সবাই একটু উদাহরণ দিয়ে যাও। তক্ক থেকে হয়ে গেছে তক্ক, হ্যাঁ ক রেপটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। তাহলে দেখো সঠিক অ্যান্সারটা জানার চেষ্টা করো, সবাই সঠিক অ্যান্সারটা দাও, তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি সঠিক অ্যান্সার কি হবে, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাই সবাই সবাই কি করবো একটু আমরা অ্যান্সারটা দিয়ে দেবো। তক্ক থেকে হয়ে গেছে তক্ক, তর্ক থেকে হয়ে গেছে তক্ক, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও তো ভাইয়া। দেখো সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দেই, তাহলে কি হবে নিঃসন্দেহে। ওকে ভাইয়া ইভা তুমি নিঃসন্দেহে মনে রাখবা রকার লোপ হবে। রাইট অ্যান্সার কি হবে, রকার লোপ। যখন তক্ক থেকে তক্ক হয়েছে তখন কিন্তু ব্যঞ্জন বিকৃত হতো, ব্যঞ্জন বিকৃত হতো যখন আলাদা বর্ণ চলে আসে ব্যঞ্জন বিকৃতি। ওকে ভাইয়া এটা মনে রাখবা। মন লিখেছেন খ নম্বর 39 খ। এখন 40 নম্বর অ্যান্সারটা রাইট অ্যান্সার তোমরা সবাই দিবা। 40 নম্বর দেখো ক্লাস ক্লাস। এখন দেখো পতিত, পতিত দেখো একটা তথ্য কি করেছি আগে যোগ করেছি। ওকে ভাইয়া একটা তথ্য যদি আগে যোগ করি আদি স্বরাগম নাকি অপনিহিত নাকি মধ্য স্বরাগম নাকি অন্ত স্বরাগম, দেখো আমি যদি আগের রস্বীকার কি করি আগে যোগ করি তাহলে 39 নম্বর না 40 নম্বর রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। ক্লাস থেকে হয়ে গেছে ক্লেশ, ক্লাস থেকে হয়ে গেছে কি ক্লেশ, একটু অ্যান্সারটা দিয়ে দিবা। ক্লাস থেকে হয়ে গেছে কি ক্লাস ক্লেশ। ওকে সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও। দেখো 40 নম্বর কি ভাইয়া, তাহলে কি দেখো 40 নম্বর নিঃসন্দেহে মনে রাখবা কি মধ্য স্বরাগম, মধ্যে দেখো পরিবর্তন হয়েছে। ওকে ভাইয়া মধ্যে কি হয়েছে পরিবর্তন কিন্তু হয়েছে। 40 নম্বর কি 40 নম্বর 2 নয় 40 নম্বর হবে 3 নম্বর, এটা একটু ব্যতিক্রম নিয়ম মনে রাখবা। 40 কারোরই হচ্ছে না 40 নম্বর কি হবে 40 রানী লিখেছেন 40 বি। ওকে ভাইয়া ক্লাস থেকে হয়ে গেছে ক্লাস। 40 কি হবে দেখো সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 40 হবে কি মধ্য স্বরাগম, মধ্যে দেখো পরিবর্তন হয়েছে। ওকে ভাইয়া একটু ভাবো দেখো মধ্যে মধ্যে দেখো কি হয়েছে পরিবর্তন হয়েছে। ওকে 40 দেখো কি হয়েছে মধ্যে কিন্তু পরিবর্তন হয়েছে। ওকে দেখো মধ্যে কিন্তু পরিবর্তন হয়েছে। ওকে ভাইয়া তাহলে 40 নম্বর সবাই একবার লিখি কি মধ্য স্বরাগম। এখন দেখো তোমাদের কাছে বলছিলাম কি মোস্ট গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে তোমাদের একটু কথা বলবো। ওকে আমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু কি করি ক্লাস শেষে আমরা তোমাদের সাজেশন দেই, ক্লাস শেষে কিন্তু কি করি সাজেশন দেই। এখন দেখো এই যে আমরা আজকে ক্লাস তোমাদের পেইড বেসে যে ক্লাসটা নিলাম এখান থেকে মনে রাখবা ভাইয়া প্রশ্ন কিন্তু বর্ণ থেকে একটা প্রশ্ন হবেই। ওকে বর্ণ থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই। ওকে তারপরে দেখো প্রশ্ন আসবে ধ্বনি, ধ্বনি পরিবর্তন থেকে কিন্তু কি একটা প্রশ্ন সর্বনিম্ন কিন্তু হবেই। ধ্বনি পরিবর্তন থেকে কি ধ্বনি পরিবর্তন থেকে একটা প্রশ্ন হবে, বর্ণ থেকে একটা প্রশ্ন হবে। অর্থাৎ এই যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণকেও 2 ভাগে ভাগ করা হয়, ব্যঞ্জন বর্ণকেও কি 2 ভাগে ভাগ করেছে
একটা হলো কি স্পর্শ বর্ণ, একটা হলো বাকি অংশ। স্বরবর্ণ কিন্তু আবার দুই ভাগে ভাগ করা, একটা মৌলিক স্বরবর্ণ, একটা হলো যৌগিক স্বরবর্ণ। মৌলিক স্বরবর্ণ কয়টি? 7টি। যৌগিক স্বরবর্ণ কয়টি? 2টি। এখন দেখো ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন আমি কিন্তু জানি স্বরাগম, আদি স্বরাগম, অন্ত স্বরাগম, মধ্য স্বরাগম। আবার কিন্তু জানি ধ্বনি লোপ, স্বরবর্ণের লোপ। ওকে, তারা কি স্বরসঙ্গতি, বিপকর্ষ, সম্পকর্ষ, এগুলো কিন্তু আমরা সব কিন্তু জানি, স্বরলোপ এটা জানি। এখন মনে রাখবা অক্ষর। ওকে, এই যে অক্ষর বা বর্ণ থেকে প্রশ্ন কিন্তু হবেই, যেমন স্বরবর্ণ। ওকে ভাই, স্বরবর্ণ। আর একটা কথা মনে রাখবা, অক্ষর, স্বরবর্ণের অক্ষর কিন্তু কয়টা? ওকে, স্বরবর্ণের অক্ষর 11টা, ব্যঞ্জন বর্ণের অক্ষর কিন্তু কয়টা ভাইয়া? 39টা। এখন দেখো এই যে অক্ষর থেকে প্রশ্ন আসবে, মাত্রাহীন, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা থেকে কিন্তু প্রশ্ন হবেই। দেখো অর্ধমাত্রা কয়টি তোমরা কিন্তু জানো, 8টি, মাত্রাহীন 10টি, পূর্ণমাত্রা কয়টি? 32টি। টোটাল বর্ণ কয়টি? 50টি। এই 50টি বর্ণকে কি বলা হয়? বর্ণমালা বলা হয়। ওকে ভাইয়া, 50টি বর্ণকে কি বলা হয়? বর্ণমালা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। মনে রাখবা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। এই কার চিহ্ন 10টি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। আমি লিখলাম কার, আর হলো কি ফলা। তাহলে ফলা চিহ্ন কয়টি? 6টি। মফালা, বফালা, রফালা, জফালা। ওকে ভাইয়া, এটা। আর কার চিহ্ন হলো 10টি। মনে রাখবা শুধু একটা, স্বরে অকার বাদে। অ কিন্তু কোনো কার নয়, তাহলে মনে রাখবা এর একটা কি আছে? আলাদা নাম আছে, তার নাম কিন্তু লিলিন বর্ণ, লিলিন অথবা কি বিলীন বর্ণ। ওকে, লিলিন বা বিলীন বর্ণ পরীক্ষায় কিন্তু আসতে পারে। এই প্রশ্নটা একটু তোমরা মুখস্থ করে নিবা। এখন দেখো সাজেশন ক্লাস যেহেতু, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবেই। আর এইখান থেকে যদি তোমরা প্রশ্ন সলভ করতে চাও, তাহলে কিন্তু আসতে পারে অল্প পান বর্ণ কোনটি। আমরা কিন্তু জানি একটা কি স্পর্শ বর্ণকে ক বর্গীয় বর্ণ, চ বর্গীয় বর্ণ, ট বর্গীয় বর্ণ, ত বর্গীয় বর্ণ 5 ভাগে ভাগ করা যায়। এই প্রত্যেকটা বর্গের প্রথম বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ, এবং 5 নম্বর বর্ণকে কি বলা হয়? নাসিক্য বর্ণ। ওকে ভাইয়া, এই যে নাসিক্য বর্ণ 5টি, বর্গীয় বর্ণ 5টি। প্রত্যেকটা বর্গীয় বর্ণের কয়টা বর্গ আছে? 5টা বর্গ আছে। মনে রাখবা এই 5টা মনে করো বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত হতে পারে, যেমন কণ্ঠ থেকে উচ্চারিত হতে পারে, তালব্য থেকে উচ্চারিত হতে পারে, মূর্ধ থেকে উচ্চারিত হতে পারে, দন্তধ্বনি থেকে উচ্চারিত হতে পারে, ওষ্ঠ থেকে উচ্চারিত হতে পারে। এছাড়াও ব্যঞ্জন বর্ণের পর কিন্তু কতিপয় কিছু কিছু আলাদা ব্যঞ্জন বর্ণ রয়েছে, যেমন শীষ ধ্বনি। ওকে, শীষ ধ্বনি কি? স, 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 হ 4টি। অন্তুস্থ অবর্ণ 4টি। তারপরে কি কম্পনচাপ ধ্বনি 1টি, র। তারপরে কিন্তু পরশ্রয়ী বর্ণ 3টি, পরের আশ্রয় করে বাসে, অনিশ্চ, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই সকল প্রশ্ন কিন্তু তোমাদের কি হতে পারে? হতে পারে। ওকে ভাইয়া, এই সকল প্রশ্ন কি করব, আমি ভালো করে পড়ার চেষ্টা করব। আর কথা রাখবা, অল্প পান, মহাপান, ঘোষ, অঘোষ কিন্তু আসে। ঘোষ ধ্বনি মনে রাখবা 2 আর 4 হলো কি, 3 আর 4 হলো ঘোষ, 1 আর 2 হলো কি অঘোষ, আর 1 আর 3 হলো কি অল্প পান, 3 আর 4 হলো কি মহাপান। যেটা আমরা পেইড ব্যাচে কিন্তু সম্পূর্ণ তোমাদের আলোচনা করলাম। আশা করি এখান থেকে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা দিতে যাও ভাইয়া, সর্বনিম্ন তুমি এই যে সর্বনিম্ন যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেলে 4টি প্রশ্ন কমন পাবা। এই যে ছোট্ট একটা ক্লাসে 1-1.5 ঘন্টা ক্লাসে যদি 4টা প্রশ্ন কমন পাও, তাহলে কি ভালো লাগে না ভাইয়া? অবশ্যই ভালো লাগবে। অবশ্যই তোমাদের চান্স পাবে, তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। ভালো কিছু সামনে আছে ইনশাল্লাহ। দেখা হবে আবার কোনো একদিন পরন্ত বিকেলে। ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।